ভাবি আম্মা। ভাবি আম্মা বলা ছেলেটা দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরার ভঙ্গিতে এগিয়ে আসতে আকস্মিক বুক বরাবর একটা লাথি পড়ল। ছেলেটা অতর্কিত এই হামলায় হকচকালো চোখ দুটোর আকার বৃদ্ধি করে শব্দের সহিত গিয়ে পড়ল কংক্রিটের রাস্তায়। শাসানো কণ্ঠস্বর হাওয়ায় ভাসল। স্টে অ্যাওয়ে ফ্রম মি। বেলাডোনা। পিছু ডাকা নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো, উপহাস করে জানতে চাইল। আমাকে বলছেন পশ্চিম আবরার পূর্ব? প্লিজ এভাবে নামের বিকৃতি ঘটাবেন না বেলাডোনা। পরপর আবার নাহিয়ান বলল, এভাবে কারো সামনে নিজের পা তোলা অসম্মানজনক। আর আপনি তো হলেন সম্মানীয় সৈয়দ পরিবারের কন্যা। আপনার কাছ থেকে এমন উগ্রতা আশা করা যায় না। নুসরাত নাক ফুলিয়ে বিরক্তি লুকালো, বিড়বিড় করে উচ্চারণ করলো। এক পাগলের ভাত নাই, আরেক পাগল হাজির। নাহিয়ান তা শুনল না। গদগদ ভঙ্গিতে গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো, বলল, আপনার এই প্রতিভা দেখে আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আমাকে বিয়ে করে নিন বেলাডোনা। নুসরাত নিজের হাত তুলে আড়মোড়া ভাঙল, দুহাতের আঙ্গুল চেপে মটমট করে শব্দ করে ঘাড় কাত করে বলে, এই প্রস্তাব আমার পছন্দ হয়নি, তাই ঠুকরালাম। আপনার এই প্রস্তাবের বদলে আপনি চাইলে আমাকে, মানে আপনাকে আমি একটা লাথি মারতে পারবো, মানে চাইবো। আমার এক জীবনের বহু চাওয়ার মধ্যে একটাই চাওয়া, আপনাকে লাথি মেরে এই গ্রহের বাইরে ফেলে দেয়া। নাহিয়ান হু হু করে হেসে উঠল। তাকে ভেঙিয়ে নুসরাত নিজেও খেকে করে হেসে ওঠে। নাহিয়ান নিজের কৃত্রিম হাসি গিলে নিয়ে বলে ওঠে, ইটস মাই ফিল জার্নাসাত। আপনি আমাকে কেন লাথি মারতে চাইছেন? কারণ কি জানতে পারি? আমার জানা মতে আমি তেমন কিছু করিনি এখনো পর্যন্ত আপনার সাথে। শুধু বিয়ের প্রস্তাব দিয়েছি। আজকাল পায়ের মধ্যে চুলকানোটা বেশি হচ্ছে, তাই পুরুষ মানুষ দেখলে পিটিয়ে পায়ের চুলকানো কমানোর ক্রেভিং হচ্ছে আমার। ও, বুঝতে পারলাম। কিন্তু তোফকে মেরে এমন রাস্তায় ফেলে দেওয়ার কারণ কি? আপনাকে বলতে বাধ্য নই, দূরত্ব বজায় রাখতে বলবেন, ওকে? না হলে এমন মার মারবো পরের বার উঠে দাঁড়ানোর পর্যায়ে থাকবে না। নাহিয়ান নুসরাতকে পলকবিহীন নেত্রে দেখলো গনে গনে 30 সেকেন্ড। অতঃপর সামনে এগিয়ে যেতে যেতে বলল, আপনি নিজেকে যতটা বাচাল বোকা ছন্নছাড়া দেখান, তা আপনি না। আপনি ভীষণ ধূর্ত বেলাডোনা। হরাইছে নাইট ফ্লক্স। নুসরাত হেসে উঠল। নাহিয়ান তোফকে মাটি থেকে টেনে তুলতে তুলতে বলল, আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি। নুসরাত ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি। যতটুকু সে ধারণা করতে পারছে, মাথা মোটা গোবরটা তাকে প্রস্তাব দিবে, আবার কেন, কোনো সমঝোতার সাথে। কিন্তু সমঝোতাটা কি হতে পারে? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে নাহিয়ান বলে উঠল। গল্ফ খেলা জানেন আপনি? নুসরাত উপর নিচ মাথা দোলালো। নাহিয়ান আবারও শুধালো, টেনিস? হ্যাঁ জানি। কোনটায় পারদর্শী আপনি? তফকে ছেড়ে দিয়ে নাহিয়ান দুহাতে উচ্ছ্বাসে তালি বাজালো, বলে উঠল, তাহলে আজ আমরা টেনিস খেলবো, এবং এই খেলায় যে হারবে তাকে প্রতিপক্ষের যে কোনো প্রস্তাব বিনা বাক্যে মেনে নিতে হবে। নুসরাত হেসে উঠল শব্দ করে, বলল, ও, আপনি তাহলে বিয়ের প্রস্তাব এইভাবে দিতে যাচ্ছেন পূর্ব? নাহিয়ান মাথা দোলালো উপর নিচ। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, যান টেনিস কোর্টে যান, আমি র্যাকেট আর টেনিস বল নিয়ে আসছি। নুসরাত 10 মিনিটের মাথায় হাতে করে টেনিস বল আর র্যাকেট নিয়ে হাজির হলো মাঠে। একটা র্যাকেট নাহিয়ানের দিকে ছুড়ে দিয়ে বলল, লেটস স্টার্ট দ্য ম্যাচ। নাহিয়ান নিজের বক্সে গিয়ে দাঁড়ালো, অতঃপর বলল, ও হ্যাঁ, 5টি ম্যাচ খেলবো। যার আগে 3 পয়েন্ট হবে সেই বিজয়ী। নুসরাত মাথা দোলালো, ডান হাতে শক্ত করে এ, কেট চেপে ধরে দাঁড়ালো নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শান্ত স্বরে জানতে চাইল। কে শুরু করবে? নাহিয়ান দাম্ভিকতার সাথে বলল। আপনি শুরু করুন। নুসরাত কটাক্ষ করে হাসলো, বিড়বিড় করলো, টেনিস ম্যাচ জেতার প্রথম রুলস, প্রতিপক্ষকে সবসময় প্রথমে জিততে দিতে হবে, বোঝাতে হবে অপটু তুমি এই। বল শূন্যে বাঁ হাতে চেপে ধরে ডান হাতে খুবই ধীরে আঘাত হানলো বলে বলটা খুব দূরে পড়ল না, গিয়ে নিজের বক্সে পড়ে গেল। বলটা হাতে তুলে উঠে দাঁড়াতে চোখে ভাসলো উপহাস মিশ্রিত নাহিয়ানের হাসি। নাহিয়ান বলল, আমি যতটুকু ভেবেছি তার থেকে বেশি খারাপ আপনি এই খেলায়। বলটা এইদিকে দিয়ে দিন মিস। নুসরাত টেনিস বল ছুড়ে দিল নাহিয়ানের দিকে। উল্টো দিকে ঘুরে পুরুষালী নজরের অগোচরে হাসলো, বলল, শুরু করুন পূর্ব। নাহিয়ান বল শূন্যে তুলে র্যাকেট দিয়ে আঘাত করলো বলে। সেটা উড়ে নেট ভেদ করে এসে পড়ল নুসরাতের বক্সে। নুসরাত সেটা ফেরানোর চেষ্টা করলো না, জিততে দিল নাহিয়ানকে। হাতে তুলে নিল টেনিস বল, ডান হাতে শক্ত করে র্যাকেট চেপে ধরে তা ঘুরিয়ে নিয়ে আসলো পুরো শক্তির সাথে। আঘাত করলো টেনিস বলের সাথে, বিড়বিড় করলো,
টেনিস ম্যাচ জেতার দ্বিতীয় রুলস, নিজের প্রতিপক্ষকে জিততে দেওয়ার আনন্দ অনুভব করতে দেয়া, তাকে আকাশে উড়ানো, অতঃপর সকল আনন্দ মাটিতে গুঁড়িয়ে দিয়ে তার বিজয়ের হাসিটাকে বাতাসে মিলিয়ে দেয়া। টেনিস বল নেট ভেদ করে উড়ে গিয়ে পড়ল দাম্ভিক হাসি তোড়ে কুঁচকে যাওয়া নাহিয়ানের উঁচু নাক বরাবর। সাথে সাথে 1 পয়েন্ট যোগ হলো নুসরাতের। নাহিয়ান চিৎকার দিয়ে বলছে, আপনি আমার নাক ফাটিয়ে ফেলেছেন নুসরাত। পরপর বল তুলে ছুঁড়ে মারল নুসরাতের দিকে। শীতল স্বরে আওড়ালো, দারুণ খেলেন আপনি, অতটা অপটু না আপনি। পরের ম্যাচে দুই পক্ষই বলটা র্যাকেটের সাহায্যে একে অন্যের দিকে ছুড়ে দিল অনেকবার। শেষবার র্যাকেট স্পর্শ করে নুসরাতের বক্সে এসে পড়ে গেল টেনিস বল। এবারের পয়েন্টটা যোগ হলো নাহিয়ানের নামে। তৃতীয় ম্যাচ শুরু হলো। ম্যাচ শুরু হতে বল ছুড়ে দিল সে। নাহিয়ান প্রস্তুত না থাকে প্রথমবারে পয়েন্ট এসে যোগ হলো তার কবজায়। নাহিয়ান র্যাকেট শক্ত করে 2 হাতে চেপে ধরে বলে উঠল, আমাদের কিন্তু ড্র। এই ম্যাচে যেই জিতবে সেই উইনার, এবং তার কন্ডিশন প্রতিপক্ষকে মানতে হবে। নুসরাত নিজেও 2 হাতে শক্ত করে র্যাকেট চেপে ধরল। নাহিয়ানের ছুড়ে দেওয়া টেনিস বল সেকেন্ডের ভিতরে এসে স্পর্শ করল নুসরাতের র্যাকেট। তা শব্দ করে র্যাকেট দিয়ে আঘাত করতেই গিয়ে পড়ল নাহিয়ানের বক্সে। নাহিয়ান নিজেও আবার ফিরিয়ে দিল। চোখে ঘোলাটে দেখল। এক মুহূর্তের জন্য ধ্যান সরে যেতে নুসরাতের শক্ত করে ধরে রাখা র্যাকেট ছুটে গেল সামান্য। বল পিছনের দিকে চলে গেল। তীক্ষ্ণ চোখের বলটার গতিবেগ লক্ষ্য করে র্যাকেট ঘুরিয়ে এনে ঠাস করে বলে বসালো। ঠোঁট নেড়ে বলল, চেক। বল শু করে উড়ে গেল নেটের ওপাশে। নাহিয়ানের কপালে লাগতেই নুসরাত চেঁচালো। মেট। নুসরাত হাত ছাড়ল। জয়তে যাওয়ার খুশির চোখে মুখে একটুও ভাসল না। গলার আওয়াজ বাড়িয়ে বলে, শুনুন পূর্ব, নিজের প্রতিপক্ষকে কখনো বোকা মনে করবেন না। প্রথমে আপনি যদি ধরে নিন সে আপনার থেকে অসহায়, নির্বোধ, বোকা, কম শক্তিশালী, তাহলে তাহলে আপনি ওই মুহূর্তেই গেমে হেরে যাবেন। ম্যাচের শর্ত অনুযায়ী ছিল যে জিতবে তার কথা মানা হবে, তাহলে আমি জিতেছি, সেই অনুযায়ী আমার কথা আপনাকে মানতে হবে। নুসরাত কিয়ৎকালের জন্য থামল। সময় নিয়ে ভাবনার ভান করলো। অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, আমার নজরের সমান যেন আপনার এই চেহারা আমি জীবনেও না দেখি। নাহিয়ান 2 হাত ঝেড়ে হাসে। নুসরাতের দিকে নির্মিশেষ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীরতার সহিত বিড়বিড় করে, আপনি যতই আমাকে আমার প্রস্তাবকে ঠোকরান না কেন, আমি ঠিকই ততই আপনার দিকে আকর্ষিত হয়ে আপনাকে নতুনভাবে নতুন স্পৃহা নিয়ে আমার হওয়ার জন্য প্রস্তাব দিব। সৈয়দ বাড়ির ভেতর তখন হইচই বেঁধে গেছে। ফজরের নামাজ পড়া শেষে যখন লিপি বেগম শুয়েছিলেন, আকস্মিক তার বড় ভাইয়ের কল আসলো। জানা গেল রোমানা খাতুনের শরীর খুব একটা ভালো নেই। বিয়েতে চেয়েও আসতে পারেননি। সন্তানেরা কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল, তাই তাদের মুখের দিকে চেয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হননি। নিজে আসতে পারেননি বলে কি হয়েছে? সকাল সকাল মেয়ে জামাইকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন নাতি আর নাত বউ নিয়ে হাজির হতে খানবাড়িতে যে কোনো মূল্যে আজকের ভেতর। সৈয়দ বাড়ির বর্তমান পরিস্থিতি ওনার অজানা, তাই তারা দিলেন বেলা পড়ার আগে শিগগির পৌঁছানোর জন্য। শাশুড়ির কথা অক্ষর অক্ষরে পালন করেন হেলাল সাহেব। একটা বাক্য মুখ ফুটে রোমানা খাতুন বললেই সেটা যেন তার শিরোধার্য। তাই গতকাল রাতের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে বড় ছেলে, ছোট ছেলে, স্ত্রী আর ছেলের বউকে নিয়ে তৈরি হচ্ছেন শ্বশুরের গ্রামের বাড়িতে যাওয়ার জন্যে। আরও সে নানা বাড়ি ধারাবহর কিছুটা গ্রামাঞ্চলের দিকে। খালি ফসলি জমির মধ্যে পুরনো জমিদারের বাড়ির মতো একটা বিলাসবহুল চারতলা বাড়ি হেলাল সাহেবের শ্বশুরের। হাতে র্যাকেট নিয়ে সৈয়দ বাড়ির সামনে হাজির হতে দেখলো আহান লাগেজ ঠেলে ঠেলে নিয়ে এসে পার্ক করা গাড়িতে রাখছে। নুসরাত অদেখা করে চলে গেল 2 পা। পর মুহূর্তে আবারও ফিরে এসে ঠা করে খুলে রাখা গেটের সম্মুখে দাঁড়ালো। গলা উঁচিয়ে ডাকলো আহানের নাম, জানতে চাইলো। কোথায় যাচ্ছিস তুই? আহান গাড়িতে লাগেজ রেখে হাত ছাড়লো, বলল, আমি যাচ্ছি না, বড় ভাইয়া নানু বাড়িতে যাচ্ছে তার। নুসরাত ঠোঁট উঁচিয়ে বাঁকা হাসলো, বলল, প্রিয় আনিকা আপু যাচ্ছেন? না, গতকাল ওনাদের বাসায় চলে গিয়েছে উনি। নুসরাত 2 হাত তুলে দোয়া করলো, তারপর আমিন বলে দোয়া শেষ করে বলল, আপদ বিদেয় হয়েছে, যাক আল্লাহ বাঁচাইছে। আহান দৌড়ে নুসরাতের সান্নিধ্যে এসে জানতে চাইলো, তুমি গতকাল রাতে কান্না করছিলে নাকি? নুসরাত ঠোঁট উঁচিয়ে মুখভঙ্গি বিচ্ছিরি করে বলল। কি আমি? আহান ঘাটালো না নুসরাতের মুখের রিয়াকশন দেখে। আর তার মধ্যে হেলাল সাহেব আসলেন। নুসরাতকে দাঁড়ানো দেখে মুখ মোচড় মারলেন। তা অগোচরে হলো না তার। সে পনিটেল বাঁধা চুল বাতাসে উড়িয়ে দিয়ে বলল, এমন মুখ মোচড় মারতে মারতে দেখবেন একদিন মুখটা তেরাই হয়ে গেছে। তুই আমাকে বলছিস? না, গাছে বসা কাককে বসি। হেলাল সাহেব কাঠখোট্টা স্বরে বলে। বেয়াদব। নুসরাত নির্লিপ্ত মুখে তাকিয়ে হাসে বলে, ধন্যবাদ। হেলাল সাহেব নাক দিয়ে গরম শ্বাস ফেললেন। জিজ্ঞাসা করলেন, ওটার খবর কি? নুসরাত বুঝলো কার কথা জিজ্ঞাসা করছেন, তারপরেও বলল, কোনটার? তোর ভাইয়ের।
আলসি গলায় বলল। নিজ দায়িত্বে জেনে নিন, আমি বলতে পারবো না। কথা শেষে নিজেদের বাগানের দিকে তাকালো, দেখলো কমলা গাছের কয়েকটা ডাল শুকিয়ে গেছে। আহানকে উদ্দেশ্য করে বলল। যা কাঁচি নিয়ে আয় তো, গাছগুলো কাটবো। হেলাল সাহেব প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আরাম করে দাঁড়ালেন। নুসরাতকে অদেখা করে ভাববেগহীন কণ্ঠে বললেন। কাচির কি দরকার? তোর জবান দিয়ে কেটে সবকিছু ফেলি। নুসরাত দুভ্রু তুলে হু হু করে হেসে উঠল, বলল। আপনারটা বের করুন, আমার থেকে দ্বিগুণ ধারালো। কাচির মতো ফ্যাচ ফ্যাচ করে চলে যে। আপনার থেকে কম ফ্যাচ ফ্যাচ করে চলে। তোর সৌভাগ্য যে তোর কাচির মতো জবানে আমি বোম ছুড়ছি না। নুসরাত ঠোঁট টিলিয়ে অমায়িক হাসল, বলল। আপনার তো দুর্ভাগ্য, আপনাকে আমি রকেটের পেছনে বেঁধে মহাকাশে ছেড়ে দিচ্ছি না। ঘড়ির কাঁটায় টিকটিক করে চলেছে আপন গতিতে। হেলাল সাহেবের সাথে সকাল সকাল ঝগড়া শেষে মনটা ভালো হয়ে গেছে নুসরাতের। নাসির মঞ্জিলে আসার পর বারান্দায় হাঁটলো আর গুনগুন করে গান গাইল। এমন মুহূর্তে এর লক্ষ্য হলো সৈয়দ বাড়ির অভ্যন্তর হতে বের হওয়া চুনোপুটির মতো মানুষদের। নুসরাতের মতামতে আজকাল তার চোখের পাওয়ার এই গ্লাসে মাইনাস চলছে, তাই এই চোখে দূরের জিনিস কম দেখছে। দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য বারান্দা থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসলো চোখের সাদা ফ্রেমের গ্লাস। গ্লাসের উপরের অংশটা সামান্য চিকন। নিজের চোখে গ্লাস এঁটে নিয়ে দাম্ভিকতার সহিত নাক তুলে অহংকার করলো। তবু স্পষ্ট কিছুই দেখলো না চোখে, তাই নিজের যুগান্তকারী আবিষ্কার নিয়ে আসলো, যা তাদের ঘরে ছোট আহান্টন বানিয়ে দিয়েছে। চোখের সামনে দূরবীন চেপে ওই বাড়িতে চোখ রাখলো। মনে হলো এর চেয়ে ভালো তার চোখ দুটোই। তাই ভণ্ডামি ছেড়ে বারান্দার রেলিং ধরে ঝুলে গেল পাশের বাড়ির অবস্থা দেখতে। প্রথমে লিপি বেগমকে বের হতে দেখা গেল। ভদ্রমহিলার পরনে নুট কালারের বোরখা, মাথায় একই কালারের হিজাব। পিছু পিছু হেলাল সাহেব বের হচ্ছেন, কানে মুঠোফোনটা চেপে ধরে চেঁচাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে। নুসরাত সময় নিয়ে খেয়াল করলো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ভদ্রলোক আজ বেশ সেজেছেন। সচরাচর যেমন থাকেন তার থেকে বেশি আজ ভালো করে তৈরি হয়েছেন। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে এসে কবজিতে আটা ঘড়িতে চোখ রাখলেন, অতঃপর আবার উচ্চস্বরে চেঁচালেন। চেঁচানো শেষে ভাব নিয়ে ট্রাউজারের পকেটে এক হাত রেখে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে ব্যস্ত হলেন। কথা বলার শেষে স্ত্রীর মুখশ্রী পানে তীক্ষ্ণ দৃষ্টি বোলালেন। মুখে সাজের অস্তিত্ব পেতেই খ্যাক করে উঠেন, বলেন। এসব কি লাগিয়েছো মুখে তুমি লিপি? কেন খারাপ লাগছে? লিপি বেগম ভয়ার্ত স্বরে শুধালেন স্বামীকে। স্ত্রীর কথা কানে না তুলেই হেলাল সাহেব নিজের মোবাইলের সেলফি ক্যামেরা অন করলেন। লিপি বেগমের মুখের সামনে নিয়ে চেহারা দেখাতে দেখাতে বললেন। দেখো, পুরো চিন্নাতের মতো লাগছে। লিপি বেগম ভেঙচি কেটে বললেন। সুন্দরীর কিছু বুঝেন আপনি? না, তুমি একাই বোঝো। হ্যাঁ বুঝি বলেই তো সেজেছি। আপনার মতো বুড়ো বয়সে নায়ক সেজে ঘুরছি না। ভদ্রলোক হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে দিয়ে মিষ্টি হাসলেন। অহমিকা মিশ্রিত কণ্ঠে বললেন। নায়কের মতোই লাগবে তো নায়ক সাজলে। নায়কের নও লাগতেছে না আপনাকে, দেখতে পুরো কার্টুনের মতো লাগতেছে। জেলাস? জেলাস কোন বিষয় না? এত সুন্দর হ্যান্ডসাম চেহারা থাকলে মানুষ তো জেলাস হবেই। এটা তোমার একার বিষয় না, পুরো পৃথিবী আমার এই রূপ দেখে জ্বলে। যত সব ঢং, আমি কেন জ্বলবো? হ্যাঁ, এখন তো মনে হবে ঢং। সঠিক কথা বলে দিয়েছি না তোমাকে? কথা বলি না বলে তোমার আমাকে কি মনে হয় লিপি? আমি কথা বলতে জানি না? আমি যদি যুক্তি সহকারে কথা বলতে শুরু করি, এই পৃথিবীর কেউ আমার সামনে টিকতে পারবে না। লিপি বেগম তেরছা চোখে তাকিয়ে মিনমিন করলেন। আপনার মতো মাথার সমস্যা যার, সে ঠিকই পারবে। হেলাল সাহেব শুনলেন না, কপালে ভাঁজ ফেলে খ্যাক করে জিজ্ঞাসা করলেন। কিছু বললে লিপি? ভদ্রমহিলা দুপাশে মাথা নাড়িয়ে বোঝালেন কোনো কিছু বলেননি। এই লোকের সাথে কথা বাড়ানো মানেই নিজের পায়ে নিজের কুড়াল মারা। আর তিনি এত পাগল না এই মাথায় দোষ ধরা লোকটার সাথে কথা বাড়াবেন। তাই কথা না বলায় জুৎসই মনে হলো। স্ত্রীর সাথে একচোট ঝগড়া করার ইচ্ছে থাকলেও তা সম্ভব হলো না। তাই হেলাল সাহেব সৈয়দ বাড়ির দোতলার পানে তাকিয়ে বিকট শব্দে চেঁচালেন। এই আরশ, ঘুম এখনো শেষ হয়নি তোমার? ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। নুসরাত গালে হাত দিয়ে তাকিয়ে রইল মুগ্ধ চোখে। এরা কি সুন্দর বিনোদনমূলক ঝগড়া করে দেখেই মজা চলে এসেছে। এর মধ্যে সৈয়দ বাড়ির ভেতর থেকে কালো কালার একজোড়া ক্রিস্টিয়ানো ডিওর স্লিপার আর আড়ংয়ের ল্যাভেন্ডার কালার কামিজ পরে বের হলো ইশরাত। মাথায় হিজাব বাঁধা, ড্রেসের সাথে ওড়না একপাশে ফেলে রাখা। তড়িঘড়ি করে আসতে গিয়ে হোঁচট খেলো সদর দরজার সামনে। উল্টে পড়ার আগে তাকে বাহু ধরে সামলে নিল জাইন।
নুসরাত ভালো করে আরেকটু তাকঝাক করার জন্য রেলিং ধরে ঝুঁকে গেল। চোখ দাবিয়ে তাকাতেই দেখা মিলল সদর দরজার সম্মুখে সৃষ্ট একটা লম্বা গড়নের প্রতিবিম্বের। চোখের আকার শুরু করে নিতেই অক্ষিকোটরে অন্তর্গত হলো দরজা দিয়ে বেরিয়ে আসা লম্বা গড়নের লোকটাকে। গায়ে কালো ট্রাউজার আর ফুল স্লিভ সাদা টি শার্ট জড়ানো, আর রোদ কড়াভাবে উঠায় বাহিরে বের হতেই আলোর ঝাঁজে চোখ খিচিয়ে নিল। হাতের মোবাইলটা কিছু একটা টাইপিং করতে করতে গিয়ে দাঁড়ালো ইশরাতের পাশে। তখনও একবারের জন্যে লোকটা মাথা তুলে তাকায়নি মোবাইল হাতে। এতক্ষণ যাবৎ পলকহীন এদিক ওদিক তাকিয়ে থাকায় চোখ ঝাপসা হয়ে আসলো নুসরাতের। তাই সে দুহাতে চোখ ডলে নিয়ে পরিষ্কার করলো। ভ্যাপসা গরম গায়ে লাগতে সাদা রঙের হ্যালো কিটির টি শার্ট সামনের দিকে টেনে বাতাস করলো। অতঃপর আবারও তাকঝাক করার জন্য দিকে তাকাতেই দেখলো সুদর্শন মাখা চেহারাটায় বিরক্তি ভাব সরে গিয়ে রাগ ভর করছে। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে কোনো বিষয় ভেবে ঠোঁট কামড়াচ্ছে লোকটা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আকস্মিক কোনো পূর্ব আভাস ছাড়াই ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো নুসরাতের চোখের দিকে। কপালের মধ্যভাগে কারো ভাঁজ ফেলে এক ভ্রু উচালো। হয়তো জিজ্ঞাসা করলো কি। নুসরাত এমন করে তাকানোতে হকচকিয়ে উঠল। সে ধরতে পারেনি লোকটা এত তাড়াতাড়ি তার দিকে ফিরে তাকাবে। চোখের দৃষ্টি এতটাই ধারালো যে এখানে দাঁড়িয়ে নুসরাতকে এফোর ওফোর করে দিবে। নুসরাত কয়েক সেকেন্ডের ভেতরে আরও সে চোখ থেকে চোখ সরিয়ে নিল। অস্বস্তিতে ঘাট হয়ে উল্টো পথে পা বাড়ালো বাসার ভিতরে যাওয়ার জন্যে। চোখ বন্ধ করে নিজের অস্বস্তি কমাতে চাইল। মনে হলো চোখের পাতায় আরশের ফিরে তাকানো দৃশ্যটুকু এখনও ভাসছে। সারা জীবন সে মানুষের চোখের দিকে তাকিয়ে অস্বস্তিতে ফেলেছে, আর আজ সে আরশের দৃষ্টিতে পড়ে অস্বস্তিতে ঘাট হয়ে যাচ্ছে। কতটুকু উপলব্ধি হতেই হতবাক হলো। নিজের মনে দোলাচল মনে চেপে খুবই সতর্কতার সহিত ঘাড় বাঁকালো। একবার সতর্ক চোখে তাকিয়ে দেখবে ওপাশের পরিস্থিতি। আরশের বোঝার আগে বা তাকানোর আগেই আলগোছে পালাবে এইখান থেকে, এই চিন্তা মস্তিষ্কে নিয়ে পেছনের দিকে ঘুরল। সতর্ক চোখে তাকাতেই চোখাচোখি হলো আরশের সাথে। আর সেই মুহূর্তে ধক করে উঠল হৃদয়টা। পকেটে দু হাত রেখে জিভ দিয়ে গাল ঠেসে হাসছে বেয়াদব লোকটা। তাকে নিয়ে মজা নিচ্ছে ব্যাটা সার। রকিং চেয়ারে বসে চুপচাপ বিছানায় শোয়ারত স্ত্রীকে খেয়াল করছে ইরহাম। শাড়ির আঁচল পেটের একপাশে সরে গিয়ে মেয়েধীন পেট লতানো মেয়েলি কোমর বেরিয়ে এসেছে। ইরহাম চোখ সরিয়ে নিল সেদিক থেকে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর নির্লজ্জের মতো আবারও তাকালো। এবার আর পেটের দিকে তাকালো না, মুখটার দিকে তাকালো। গত রাতের থাপ্পড়ের দাগটা বেশ গাঢ়ভাবে পড়েছে মেয়েটার গালে। ইরহাম ঠোঁট চোখা করে ইস জাতীয় কিছু দুঃখজনক শব্দ উচ্চারণ করলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইলেও দূরে শুয়ে থাকা মেয়েটার গাল। অত দূরত্বে কি তা সম্ভব হলো? সম্ভব হলো না। ইরহাম বসে রইল চুপচাপ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মুখের আকার আকৃতি। গুটিয়ে শুয়ে থাকা সৌরভীকে দেখতে দেখতে চোখের পাতায় ভাসলো ছোট্ট সৌরভীর মুখ। মার্বেলের মতো চোখ দুটো নিয়ে কিভাবে মেয়েটা ছোটবেলায় তার দিকে তাকাতো। কথাটা মনে হতেই ঠোঁট টিপে হেসে ফেললো। পরপর আবারও মনে হলো কি আশ্চর্য, সে হাসছে কেন? এই কেমন কাণ্ড! নিজের নির্বোধ দ্বিধায় নিজেই হতবাক হলো। মাথা এলিয়ে রকিং চেয়ারে শুয়ে পড়লো। গা ছেড়ে দিয়ে দুলতে লাগলো ধীরে ধীরে। সারা জীবন চিল করতে থাকা মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে থাকা সৌরভীর ভাষায় দুশ্চরিত্র মেয়েবাদ ছেলেটার চেহারায় দুশ্চিন্তা খেলা করলো। কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার জন্যে। দরজার সামনে গিয়ে ছিটকিনি খুলতে নিয়ে দাঁড়িয়ে পড়লো। অজানা অস্বস্তিতে দরজা খুললো না। উল্টো ঘুরে এসে সৌরভীর নিকট শব্দহীন দাঁড়ালো। হাত বাড়িয়ে শাড়ির আঁচল টেনে ঠিক করে দিয়ে হাতের পায়ের এমনকি মুখের বাঁধন খুলে দিল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে গেল রুমের বাহিরে। বাড়ির বাহিরে বের হতে দেখা মিলল নুসরাতের। অস্বাভাবিক চোখে নুসরাত ইরহামের দিকে তাকিয়ে থাকলো। কয়েক পলক কপাল কুঞ্চিত করে নাকের ডগা টিস্যুর মধ্যে মুছে নিয়ে শ্বাস ফেললো শয়তান মেয়েটা। ইরহাম হঠাৎ কি একটা কারণে তরতরিয়ে রেগে গেল। এতে বিশেষ পাত্তা দিল না নুসরাত। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থেকে আবার শব্দ করে নাক টানলো, নাক মুছলো টিস্যুতে। নুসরাতের ইত্রামিতে ধ্যান না দিয়ে আদেশ দিল, কিছু খাইতে দে, গতকাল থেকে না খাওয়া আছে। নুসরাত গলে পড়লো। হাতের টিস্যু ফেলে দিয়ে হাতের তালুতে নাক মুছে নিয়ে হাসলো, বলল, এক্ষুনি নিয়ে আসতেছি খাবার। ইরহাম হুঁশিয়ারি দিয়ে বলল। হাত আগে পরিষ্কার করে নিস খাচ্চুন্নি। নুসরাত মাথা দুলালো, পা বাড়ালো কিচেনের দিকে। সে বিশেষ কিছু রান্না জানে না। আজ নাজবিন বেগমেরও দেখা নেই, তার বাপেরও দেখা নেই। স্বামী স্ত্রী দুজনাই ঘাঁটি গেড়েছেন ঘরের ভিতরে। বন্ধ দরজার পানে একবার তাকিয়ে বুঝে নিল এখনও গত রাতের ট্রমা থেকে বের হতে পারেনি কেউই। সবাই তো তার মতো শক্তিশালী ওমেন না যে সব কিছু সংবরণ করে পরের দিন একদম স্বাভাবিক আচরণ করবে। ভাব নিয়ে চুল পেছনে উড়িয়ে দিল। অতঃপর নিজেকেই বলল, একটু বেশি নিজের প্রশংসা হয়ে যাচ্ছে নুসরাত, কমিয়ে কর। ঢংবাদ দিয়ে তাড়াহুড়ো হাতে এক কাপ চা গ্যাসে বসালো, অন্যটায় ডিম পোচ করতে দিল। এতটুকুই পারে সে, এর বেশি পারবে না কিছু। যদি খাইতে চায় তো খাক, নইলে না খাক। আরাম করে ক্যাবিনেটের উপর বসলো। হাতে ব্রেডের প্যাকেট তার। পরে স্যান্ডউইচ বানাবে ভেবে নিয়েছে তা। ডিম পোচ হতে হতে এক হাতে ব্রেড ছিঁড়ে ছিঁড়ে নিজের মুখে ঢুকালো। ডিম হতে হতে 3খান ব্রেড খেয়ে নিল একাই। এরপর চায়ে
চা পাতা দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য নেওয়া ব্রেডের পুরো প্যাকেটে একাই সাবার করে দিল। ভাবনায় ডুবে থেকে প্যাকেটে হাত ঢুকালো, আরেক টুকরো বের করে মুখে ঢুকানোর জন্য কিছুই মিলল না। অবাক হয়ে তাকিয়ে দেখলো খালি পড়ে থাকা ব্রেডের প্যাকেটটা। নিজের চোখ, পেট, দাঁত, গলাকে বিশ্বাস করতে পারল না সে একাই এতটুকু খেয়ে নিয়েছে। লিপি খানের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল 11টা বেজে গেল। জাইনদের নানা বাড়িটা গ্রামের ভেতরের দিকে, ফসলি জমিতে মাঝখানে ভীষণ শখ করে বিশাল বাড়িটি তুলেছিলেন আরশের নানা। বাড়িটার ছাদে দাঁড়ালে খালি চোখে দূর দূরান্তে জমি দেখা যায়। ঘনবসতি গ্রামটার এপাশে তেমন একটা পরিবার বসবাস করে না। বাড়ির বাঁ পাশে পেছনে বড় বড় দুটো পুকুর আছে। বাঁ পাশের পুকুরটায় মাছের চাষ হয়। জাইনদের গাড়ি যখন মেঠো পথ ধরে এদিকে আসছিল তখন দূর দূরান্তে সবকিছু হাঁ করে দেখছিল ইশরাত। আজ ড্রাইভিং সিটে আরশ বসেছে, ফ্রন্ট সিটে জাইন, ব্যাক সিটে হেলাল সাহেব, লিপি বেগম আসে। শ্বশুর শাশুড়ি মাঝখানে আরাম করে খরগোশ ছানার ন্যায় মুখ বানিয়ে বসে নড়চড়বিহীন। বাহিরের দৃশ্য দেখতে ভালোই লাগছে। হেলাল সাহেব হাত তুলে দেখাচ্ছেন জাইনকে, এটা তোমার বাড়ি, ওটা তোমার বাড়ি। হঠাৎ হঠাৎ ইশরাতকে বিভিন্ন রাস্তা দেখিয়ে বলছেন, এদিক দিয়ে গেলে ওদিকে যাওয়া যায়, কোন রাস্তা কোন গ্রাম কোন উপজেলার সাথে যুক্ত হয়েছে। ইশরাত চুপচাপ শ্রবণ করছে। তার মাথার 5 হাত উপর দিয়ে যাচ্ছে কথাগুলো, তো হু হু করে মাথা নাড়াচ্ছে, বোঝাচ্ছে সে বুঝতেছে। গাড়ি যখন খানবাড়ির সামনে পৌঁছালো তখন হেলাল সাহেব নড়ে চড়ে উঠলেন। ইশরাতের দিকে নিজের বাহু বাড়িয়ে দিয়ে বললেন, দেখ সুগন্ধিটা কেমন। এত তীব্র পারফিউমের ঘ্রাণে ইশরাত নাক ঝাঁঝিয়ে উঠল। হাঁচি চলে আসলো পারফিউমের ঝাঁঝালো গন্ধে। তবুও কোনো রকম চোখ ঝাপটে নিজেকে সামলালো। বলতে চাইলো সব ঢেলে চলে আসছেন বড় আব্বু, আর পারফিউম আছে শিশিতে। বলতে পারল না ভদ্রতার খাতিরে মুখ ফুটে। হাতের ডিওরের মেরুন কালার পার্সে খুঁজলো কিছু একটা, হাতানো শেষে খুঁজে পেল না নিজের প্রয়োজন মাফিক জিনিস। হতাশ নিঃশ্বাস ফেলতে যাবে জাইন তার সামনে বাড়িয়ে দিল টিস্যু, গম্ভীর গলায় বলল, নিন। ইশরাত টিস্যু হাতে নিতেই হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে দেখলেন বড় ছেলেকে। ভাবলেশীন হওয়ার ভান করে সূক্ষ্ম খোঁচা মারলেন ছেলেকে। এত ভক্তি, ওহ মেনে নিতে পারলাম না। একটা প্রবাদ বাক্য আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। সুর টেনে কথা শেষ করলেন ভদ্রলোক। জাইন শ্বাস ফেলে কিছু বলতে নিবে তাকে কেটে দিয়ে ইশরাতের দিকে গদগদ করে তাকালেন হেলাল সাহেব। ছেলের বিরক্তিমাখা চেহারা দেখেও না দেখার ভান করে বললেন, সাবধানে থাকিস, কোনো জানি খারাপ অনুভূতি আমার হচ্ছে। আজকাল দুনিয়াটা ভাটপাড়ে ভরে গেছে। ইশরাত মাথা দোলালো শুধু। কিছু বলতে নিবে তার কানে আসলো শব্দ করে বাজানো হর্নের আওয়াজ। সামনে তাকাতে দৃষ্টিসীমায় আটকালো লোহার উঁচু গেট। চারিদিকে পাথরের প্রাচীরে ঘেরা একটা বাড়ি, পাঁচিলের উপরে কাচের টুকরো টুকরো গেঁথে রাখা। ইশরাতের গোল গোল চাহনির ভেতর গেট খুলে দিল। ভেতর থেকে একটা লোক পুরো গেট খুলে দিতেই সামান্য উঁচু হয়ে ওঠা কংক্রিটের রাস্তা দিয়ে গাড়িটা ভেতরে প্রবেশ করলো। গাড়ি পার্ক করার আগে দেখা মিলল হন্তদন্ত হয়ে ছুটে আসা জাইনের বয়সী একটা মেয়ের। গাড়িতে বসে থেকে ইশরাত অবাক চোখে মেয়েটার হন্তদন্ত পায়ে দৌড়ে আসা দৃশ্য দেখলো। এমনকি পায়ে জুতা জোড়াও পরেনি মেয়েটা। তার পেছন পেছন পাকিস্তানি মহিলাদের মতো মুখের অবকাঠামো নিয়ে বেরিয়ে আসলেন বয়স্ক মহিলা। ইশরাত বুঝে নিল বয়স্কা জাইনের নানি। মুখটা গম্ভীর করে রাখা, হাসির লেশমাত্র নেই তাতে। নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে আছেন তিনি। দরজা খুলে সবার আগে বের হলেন হেলাল সাহেব। শাশুড়িকে সালাম দিতেই মাথায় হাত বুলিয়ে দিলেন। লিপি বেগম নিজেও সালাম দিতে দু হাতে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন। এতদিন পর মাকে কাছে পেয়ে শব্দ করে কেঁদে ফেললেন লিপি বেগম। তাতে ভাবাবেগ হলো না। রোমানা খাতুনের শক্ত কণ্ঠে মেয়েকে বললেন, যাও লিপি, ঘরে যাও, গিয়ে রেস্ট করো। ইশরাত ভদ্রমহিলার এমন কাঠখোট্টা মুখ দেখে নিজের মুখের হাসিটুকু গায়েব হয়ে গেল। এতক্ষণের উত্তেজনা সব উড়ে গিয়ে মুখে ভর করলো অস্বস্তির। সালাম মুখ দিয়ে করতে নিবে দেখলো হেলাল সাহেব পেছন থেকে দু হাতে ক্রস দেখাচ্ছেন, পায়ের দিকে ইশারা দিয়ে মাথায় হাত দিয়ে দেখাচ্ছেন কিছু একটা। জাইন ইশরাতের বাহু চেপে ধরে আলগোছে ঝুঁকে গেল রোমানা খাতুনের পায়ের দিকে। পায়ে স্পর্শ করে সালাম দিয়ে হকচক করতে থাকা সুন্দর হাতটায় চুমু খেলো। ইশরাত একইভাবে হাতে চুমু খেলো। অতঃপর জাইন চুমু খেলো ভদ্রমহিলার কপালে। তার দেখা দেখি ইশরাতও চুমু খেলো। ভদ্রমহিলা জাইনের গাল চেপে ধরে নাকে নাক ঘষে হাসলেন, জিজ্ঞাসা করলেন, কেমন আছিস? জাইন মাথা নাড়ল শুধু। আরশ মুখ দিয়ে সালাম করে দু হাতে বুকে জড়িয়ে নিল বয়স্ক মহিলাকে। চুলের ভাঁজে চুমু খেয়ে ঠাট্টা করলো। শরীর নরম হয়ে গেছে তোমার নানি। রোমানা খাতুন আরশের হাতের মধ্যে থাপ্পড় মারলেন। দুই নাতিকে দু হাতে আগলে ধরে চলে গেলেন সামনে। ইশরাত হাঁ করে তাকিয়ে থাকলো। হলোটা কি? তাকে গোনায় ধরলো না এরা। কেমন করে তাকে রেখে চলে যাচ্ছে সবাই। ইচ্ছে করলো দুটো লাফ মারতে উঠোনে দাঁড়িয়ে, কিন্তু মারলো না। রেপুটেশনের ব্যাপার। চোখ কুচকে মনে মনে কয়েকটা চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতে জাইন এক হাতে টেনে ধরলো তার হাত। টেনে নিয়ে চললো নিজের সাথে। ইশরাতকে ভ্রু উঁচিয়ে শুধালো, এখানে থাকার চিন্তা করছেন নাকি রে? ইশরাত হকচকিয়ে পা বাড়ালো সম্মুখে। জাইনের সাথে পা মেলাতে গিয়ে বেগ পোহাতে হলো তাকে। তারপরও পা মিলিয়ে এগুলো।
বাড়ির ভিতরে পা পা ঢোকাতে নিবে কঠোর স্বরে রোমানা খাতুন বললেন। আগে ডান পা ঢোকাও যায়নি বউ। মহিলার কথাটা ধমকের মতো শোনালো ইসরাতের নিকট। আরেকটু জোরে বললে তার প্রাণ পাখি এক্ষুনি তো উড়ে যেত। জাইন হয়তো উপলব্ধি করতে পারল ইসরাতের ভয়টা, তাই রোমানা খাতুনের উদ্দেশ্যে বলল, নানি, একটু ধীরে সুস্থে বলো। ও তোমার কথা শুনে ভয় পাচ্ছে। যা বলবে সামান্য মিষ্টতা মিশিয়ে বলো। জাইনের কথায় ভাবলেশীন থাকলেন রোমানা খাতুন। তিনি নাতিদের হাত ছেড়ে দিয়ে একাই অন্দরে চলে গেলেন। রোমানা খাতুন সোফায় বসতেই একে একে রান্নাঘর ছেড়ে ড্রয়িং রুমে হাজির হলেন খানবাড়ির সবাই। রোমানা খাতুনের বদৌলতে লিপি বেগমের ভাইয়েরা এখনও আলাদা হননি। লিপি বেগমেরা 3 বোন 3 ভাই, বড় ভাই পরিবার সহ আমেরিকার বাসিন্দা, মেজো ভাই একাই আমেরিকায় থাকেন। পরিবারকে শীঘ্রই নিজের কাছে নেওয়ার ইচ্ছে আছে। আর যে একজন দেশে, সে এখানে থাকে, বাড়ি আর জমির খেয়াল রাখছেন। মেজো ভাইয়ের 3 ছেলে মেয়ে, বড় মেয়ে পলি, মেজো মেয়ে তুলি আর ছোট ছেলে স্বার্থ। ছোট ভাইয়ের 2 ছেলে মেয়ে, বড় ছেলে মেহুল, ছোট মেয়ে মেঘলা। সবার সাথে কুশল বিনিময় শেষে নাস্তা দেওয়া হলো। নাস্তা খাওয়া শেষে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো রুমে আরাম করার জন্যে। লিপি বেগমের বড় ভাই জাইন আরশ আর হেলাল সাহেবকে নিয়ে চলে গেলেন রোমানা খাতুনের জোর নির্দেশে আজকের বাজার করতে। জাইনেরা বাজার শেষে ফেরার পরই খাবার খেতে বসলেন সবাই। বয়স্কর দুপাশে চেয়ার জুড়ে বসে আছে আরশ আর জাইন। গরুর মাংসের বাটি আরশের দিকে ঠেলে দিয়ে শুধালেন, বিয়ে শাদীর কোনো ইচ্ছা আছে তোমার? বয়স তো অনেক হলো। আরশ চোখ তুলে তাকালো অদ্ভুত ভঙ্গিতে, কোনো কথা বলল না। রোমানা খাতুন নাতিকে আর না ঘাটিয়ে খাওয়ারত সবার দিকে তাকালেন। খাবার খাওয়া ইসরাতের কানে বোমা হামলার ন্যায় বিস্ফোরণ ঘটালেন। আজকে রাতে রান্না জাইনের বউ করবে। জাইন ভ্রু উচ্চালো সামান্য, তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল, মজা করছো তুমি? রোমানা খাতুন মাথা দোলালেন উপর নিচ, অতঃপর আবার ডায় বায়ে ঠিক বোঝা গেল না হ্যাঁ নাকি না বললেন। ভদ্রমহিলার মুখভঙ্গি দেখে ইসরাত যতটা ঠাহর করতে পারল কোনো মজা করেননি উনি। তাই আগেভাগে গণনা শুরু করলো এই পুরো পরিবারে মানুষ কতজন। গণনা শেষে সংখ্যা দাঁড়ালো 9 জন। ওরা আরও 5 জন, সবে মিলে হয় 13 জন। মেয়েটার শুভ্র চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে গেল নিমিষে। ভয়ার্ত চোখে সবার পানি চেয়ে ঢোক গিলল। এই কোথায় সে ফেসে গেছে। আল্লাহ আল্লাহ বলে এখান থেকে বের হতে পারলেই শান্তি। হঠাৎ ভ্রু কুঞ্চিত করে সামনের কঠোর মুখভঙ্গি করে রাখা বয়স্কার দিকে দৃষ্টি জ্ঞাপন করলো সে। তীক্ষ্ণ চোখে বুড়ির চেহারাটা অবলোকন করলো। কোথায় অসুস্থ এই মহিলা? বয়স্কা তো তার থেকে দ্বিগুণ তরতাজা, সুস্থ সবল মনে হচ্ছে। তাহলে মিথ্যে বললো কেন এরা? নাক ছিটকে বিড়বিড় করলো, মিথ্যুক মহিলা আমাকে এখানে চাল দিয়ে এনেছে কাজ করানোর জন্য। সৌরভী গতকাল দুপুর থেকে না খাওয়া। নুসরাত সাজছে কখন থেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু কোনো প্রকার নড়চড় করছে না। বিছানায় মটকা মেরে শুয়ে আছে। নুসরাত ডাকলো, সৌরভী, এই সৌরভী। নড়ল না। নুসরাত গায়ে হাত দিয়ে ধাক্কা দিল। ভালোবেসে আদর মিশিয়ে ডাকতে চাইল সৌরভী, কিন্তু তা হলো না। বের হলো কর্কশ্বরে। এই সৌরভী, ওঠ। না উত্তর আসলো না ওপাশ থেকে। চোখ খুলে পর্যন্ত তাকালো না তার দিকে। নুসরাত কপালে দৃঢ় ভাঁজ ফেলে দেখলো ঘুমের ভান ধরে পড়ে থাকা জেদি মেয়েটাকে। চোখের পাপড়ি নড়ছে তিত্তির করে। সে চাইলেই একটানে মেয়েটাকে তুলে বসাতে পারে, কিন্তু করলো না। দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে পিছু ফিরতে ঝড়ের গতিতে এসে একটানে বিছানা থেকে তুলে বসালো তাকে ইরহাম। হিসিয়ে বলল, চুপচাপ খাবার খাও। সৌরভী চিৎকার করে উঠল, আমাকে স্পর্শ করার সাহস পেলি কিভাবে তুই? তুই কে আমাকে খাবার খাওয়ানোর জন্য বলার? আমি খাবো না খাবার, শুনেছিস তুই? ইরহাম নিজের রাগ প্রকাশ করতে গিয়েও করলো না, শুধালো, কেন মরে যাবে তুমি না খেয়ে? হ্যাঁ মরে যা, তোর মতো পিশাচের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া উত্তম। ইরহাম নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলল, পরে মরো, এখন খাবার খাও। নুসরাত হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে দুজনার ঝগড়া আরাম করে দেখছে। ইরহাম আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি ভাবছো খাবার না খেলে আমি তোমাকে তালাক দিয়ে দিব? ভাবনা পর্যন্ত স্থায়ী রাখো কথাটা। এ জীবনে তোমাকে আমি তালাক দিব না। সৌরভী ক্ষোভে নাকের পাটা ফুলালো, দু হাতের মুঠো শক্ত করে চেপে ধরল শাড়ি। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেঁচালো, জানোয়ার, আমার অভিশাপ লাগবে তোর গায়ে। তুই জীবনেও সুখী হবি না, জাহান নামে যাবি তুই। আমার মতো নিঃস্ব হয়ে যাবি তুই। তোর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমার মতো নিঃস্ব হয়ে যাবি, দেখে নিস। সৌরভীর এত কথার বিপরীতে ইরহাম নির্লিপ্ত রইল, কোনো জবাব দিল না। এমনকি মুখে রাগের বহিঃপ্রকাশও ঘটল না। এতে সৌরভীর রাগ আরও বাড়ল। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো তড়িৎ গতিতে দৌড়াতে লাগলো। ফলে রাগ আরও বাড়ল। দাঁতে দাঁত চেপে নিজের অপ্রতিরোধ্য রাগ সামলাতে চাইল, পারল না। তাই সপাটে ইরহামের গালে একটা চড় বসিয়ে দিল। এতেও রিয়াক্ট করলো না ইরহাম। চুপচাপ খাবারের প্লেটের দিকে ইশারা করে বলল, নাও, রাগ কমে গেলে খাবার খাও। এটুকু কথা রাগে কেরোসিন ঢালার মতো কাজ করলো। সৌরভীর মনে হলো তাকে নিয়ে ঠাট্টা করে এই লম্পটটা। তাই না চাইতেও গলবিল বেয়ে ছিটকে বেরিয়ে আসলো আরো কিছু গালি। জবান দিয়ে শব্দের সহিত ফুটল,
চরিত্রহীন একটা পিচাস তুই, জানোয়ার, কাপুরুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই মরে যা লম্পট। ইরহাম দাঁতে দাঁত চেপে প্রথম গালিগুলো হজম করে নিতে চাইলে কোনো রকমে হজম করতে পারলেও শেষেরগুলো পারল না। রক্তাভ বর্ণের চোখে তাকিয়ে হাত শূন্যে তুলল সৌরভীকে বাজিয়ে একটা থাপ্পড় দেওয়ার জন্যে। তার পূর্বে চোখ বন্ধ করে শব্দ করে কেঁদে ফেলল সৌরভী। দুগালে থাপ্পড়ে হাত থেকে বাঁচানোর জন্য চেপে ধরল খামচে। যখন উপলব্ধি হলো থাপ্পড় গালে পড়েনি, তখন ঝাপসা চোখ খুলে তাকালো সম্মুখে। ইরহাম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যে তোলা হাত এখনো সেখানে আটকে। নিষ্প্রাণ চাহনিতে তাকে দেখছে। সৌরভী এতটুকুই দেখলো। এরপর কি হলো? দুর্বলতায় শরীর থরথর করে কাঁপলো। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো সেকেন্ডের ভিতর। ভারসাম্য বজায় রাখতে শক্ত কিছু ধরার জন্য হাতালো। হাতে গিয়ে ঠেকলো খড়কুটের ন্যায় কিছু একটায়। পা নিজের স্থান থেকে টলে গিয়ে সামনের দিকে উল্টে পড়লো। অবচেতন মনে অনুভব হলো ব্যথা পাবে। সে তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ব্যথার লেশমাত্র পেল না। সৈয়দ বাড়িতে ভোরের আলো ফোটার পর চোখ লেগেছিল ঝর্ণা বেগমের। ঘণ্টা তিনেকের মতো ঘুমিয়েছিলেন। এরপর ঘুম থেকে উঠে আবারও আহাজারি করে কাঁদছেন, কপাল চাপড়ে কাঁদছেন আর বলছেন এই ছেলেকে তিনি পেটে ধরেছেন। এই দিন দেখার আগে মরলেন না কেন তিনি? শোয়েব সাহেব রকিং চেয়ারে আরাম করে বসে বই পড়ছেন। চোখে চিকন লেন্সের চশমা। স্ত্রীর কান্নায় বই পড়ায় ব্যাঘাত ঘটে, তাই বিছানায় বসে হাই হুতোষ করা স্ত্রীকে একবার তাকিয়ে দেখলেন। নির্লিপ্ত কণ্ঠে শুধালেন, নিজেকে দোষ দিচ্ছ কেন? ঝর্ণা বেগম হু হু করে কেঁদে উঠলেন। বললেন, আমি ওকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, এই জন্য আজও এমন করেছে। সব দোষ আমার জন্যই সব হয়েছে। শোয়েব সাহেব স্ত্রীকে মোটেও দোষ দিলেন না। বললেন, ভেবে নাও, ভাগ্যে ছিল এমন হওয়ার, তাই হয়েছে। যাও কিছু খেয়ে নাও, তাহলে শরীর খারাপ হবে। গতকাল থেকে না খাওয়া তুমি। খাবার টেবিলে রোহিণী গোমরা মুখে খাবার সাজাচ্ছিলেন। রমরমে বাড়িটা নীরব হয়ে আছে আজ। আহান চেয়ার টেনে বসলো খাবার খাওয়ার জন্যে। চেয়ার টানার শব্দটুকু এত জোরে হলো রোহিণী বেগম আটকে উঠলেন প্রায়। আহান দেখলো মেজোকে ধরে ধরে নিয়ে আসছেন চাচ্চু। চোখ সরিয়ে খাবার টেবিলে এনে চুপচাপ প্লেট টেনে খাবার বেড়ে নিল নিজের প্লেটে। কানে আসলো ঝর্ণা বেগমের নাক টেনে কান্নার শব্দ। উনি খাবার মুখের সামনে নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছেন আর বলছেন, আমার বাচ্চাটা গতকাল থেকে না খাওয়া, সকালে খেয়েছি কিনা কে জানে। আহান বিড়বিড় করলো, গতকাল রাতে যতটা মার খেয়েছো ভাই, তাতে আগামী 2 দিন কিছু না খেয়েও থাকলেও পেট ভরা থাকবে। ঝর্ণা বেগম পরোটা ছিঁড়ে মুখে দিলেন আর হু হু করে কাঁদলেন। আহান গালে হাত দিয়ে দেখলো মেজমান নাকি কান্না। বুঝতে পারলো তারও চোখ জ্বালা করছে। চাচিকে কাঁদতে দেখে তাই চোখের পলক ফেলে নিজের চোখের পানি লুকাতে চাইলো। সাথে নিজের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো। মিনমিন করে আওড়ালো, আমি কোনোদিন আব্বু আম্মু মেজো মা চাচুকে কষ্ট দিব না, যাই হয়ে যাক না কেন। পড়াশোনা করে সবার মুখে হাসি ফোটাবো। ঝড়ের গতিতে এই খবরটা নুসরাতের কাছে পৌঁছাতে গেল সে। যখন নাসির মঞ্জিলে আহান পৌঁছালো, তখন নুসরাতকে চিন্তিত ভঙ্গিতে পুরো করিডোরে পায়চারি করতে দেখলো। তবুও তাকে দেখতেই নুসরাত ভ্রু উঁচিয়ে শুধালো, কি বলবি বল? তুমি কিভাবে বুঝলে আমি কিছু বলতে চাই? কারণ আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি নুসরাত নাসির। মানুষের মুখ দেখে বুঝে যাই মানুষ কি উপলব্ধি করছে বা কি বলতে চাইছে। আহান নুসরাতকে জানালো তার ভবিষ্যতের ভাবনাটুকু। নুসরাত কাল আহানের দিকে তেরছা চোখে তাকিয়ে থাকলো। পরক্ষণে পেট চেপে হেসে উঠলো। এক হাতে রেলিংয়ে থাপ্পড় মারতে মারতে বলল, ছোটবেলা সেন্টি খেলে আমিও এমন গাঁজাখুরি চিন্তা ভাবনা করতাম। ডাক্তার এসে দেখে গিয়েছে সৌরভীকে 24 ঘন্টা যাবৎ অনাহারে থাকায় দুর্বল হয়ে পড়েছে। এজন্য মাথা ঘুরিয়ে ওভাবে পড়ে গিয়েছিল তখন। হাতে স্যালাইন লাগানো তার। ঘুমাচ্ছে চুপচাপ এখন। ইরহাম রকিং চেয়ারে বসে দুলছে, সাথে করে পরিলক্ষণ করছে ঘুমানো স্ত্রীকে। ঘড়ির কাঁটায় দুপুর 3টা বাজে। পশ্চিমমুখী জানালা দিয়ে তীর্যক আলোক রশ্মি প্রবেশ করছে রুমের ভেতর। জাগে আবার সৌরভীর মুখে পড়ছে। কি নিষ্পাপ চেহারাটা! গতকাল থেকে খিচানো ও কপালটা শরীর নরম হয়ে আসায় মসৃণ হয়ে আছে। রাত থেকে খাবার না খাওয়ায় মুখটা মলিনতায় ভিড়ে হারিয়ে গেছে। চোখের নিচে এক রাতেই ডার্ক সার্কেলের আবরণ পড়েছে। নাজবিন বেগমের শরীর খারাপ করায় নাসির সাহেব আর নুসরাত তাকে নিয়ে ছুটেছে হসপিটালে। তাই এ বাড়িতে এখন একা তারা দুজন। ইরহাম পা দিয়ে মেঝেতে আঘাত করছে খুবই ধীরে ধীরে। কপালে ভাঁজ ফেলে গভীর ভাবনায় ডুবে আছে সে। কিভাবে মেয়েকে ঠান্ডা করবে, কিভাবে শিথিল করবে মেয়ের রাগটা। কোনো উপায় খুঁজে পেল না। তার মধ্যে শোনা গেল সৌরভীর কুকিয়ে ওঠার শব্দ। ইরহাম উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল বিছানার কাছে। গ্রীবা বাকিয়ে ঝুঁকে আসতে ফট করে চোখ খুলে তাকালো সৌরভী। চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। পরপর কানে আসলো সৌরভীর তীক্ষ্ণ বুকে ক্ষোভ ফুটিয়ে তোলার মতো গা জ্বালানো শব্দ। সুযোগ নিচ্ছ? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীর গিয়েছ? অবচেতন অজ্ঞান একটা মেয়ে এভাবে পড়ে থাকলে তোর মতো লম্পট সুযোগ নিবে, এটা না ভাবাই তো বিলাসিতা।
ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ রুমের বাইরে চলে গেল। ফিরে এলো হাতে ভাতের প্লেট নিয়ে। আকাশ তখন হলদেটে ভাব ধারণ করেছে। ইরহাম খাবারের প্লেট নিয়ে নাইটি স্ট্যান্ডে রাখলো। তাকালো দৃঢ় চোখে সৌরভীর পানে। সৌরভী আবারও তার গা জ্বালানো কথা বলল। তোর বিন্দু মাত্র লজ্জা লাগে না? এত পাপের বোঝা নিয়ে বাজবি কিভাবে? ইরহাম হজম করে নিল কথাগুলো। মুখ ফুটে শব্দটি করলো না, শুধু বলল, খাবার খাও। আমাকে আদেশ দেওয়ার কে তুই? ফেরওয়ান, খাবো না আমি। কি করবি? ইরহাম নিষ্প্রেপ কণ্ঠে বলল, ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে যাচ্ছ, তবুও তেতো মুখে গা জ্বালানো কথার তেজ কমেনি। কমবে না। কি করবি তুই? ইরহাম প্লেট হাতে তুলে নিয়ে এগিয়ে দিল সৌরভের দিকে। বলল, কিছু করবো না, খাবার খাও। খাবো না এই বাড়ির খাবার আমি। ইরহাম ধৈর্য ধরে হাতে থাকা প্লেট বাড়িয়ে রইল সামনে। বলল, গালে দিতে হলে শক্তির দরকার হবে, এভাবে তো তেজ কমে যাচ্ছে। নাও, খাবার খেয়ে তেজ আরেকটু বাড়াও, পরে আবার পুরো তেজস্বীর স্বরে গালি দিবে। সৌরভী ইরহামের এত শিথিলতা মেনে নিতে পারল না, তাই ক্ষোভের সাথে সামনে রাখা খাবারের প্লেট উল্টে ফেলে দিতে চাইল। তার পূর্বেই তা সরিয়ে নিল। ইরহাম বলল, ফেলে দেওয়ার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছি। সৌরভী চেঁচালো। খাবো না আমি। ইরহাম সৌরভীর মতো চেঁচায় না, দৃঢ় স্বরে বলে। খাবে তুমি? সৌরভীর কণ্ঠস্বর ক্ষোভে কাঁপল। খাবো না বলিনি? আমি বলেছি খাবার খাবে তুমি। সৌরভী জেদ ধরল, কটমট করে বলল, খাবার খাবো না। বাকিটুকু বলতে পারল না। এক লোকমা ভাত ঠেলে তার মুখের ভেতরে ঢুকে গেল। হা করে ফেলে দিতে চাইল ইরহাম। ভাত মাখা হাতে সৌরভীর থুতনি চেপে ধরল। সৌরভী মুখে ভাত নিয়ে গড়জালো আহত হরিণীর মতো। রাগে লাল হওয়া মুখে তাকিয়ে থাকলো নিষ্পলক হেজেল বলয় যুক্ত চোখ দুটিতে। আকাশে আজ পূর্ণ চাঁদ ফুটেছে। থালার মতো রূপালী চাঁদটা পুরো খানবাড়ির উঠোন জুড়ে আলো ছড়াচ্ছে। বাড়ির ভেতরে হইচই ছেলে মেয়েদের। গোল হয়ে আসর বসিয়েছে সবাই কিচেনে। গোল গোল চোখে তাকিয়ে রয়েছে হাতে সোনার পাতলা চুরি পরা ইশরাতের হাতের দিকে। মেহুলার মেঘলা জমজ, বয়স মাত্র 4-এর ঘরে। দুজনেই চঞ্চল প্রকৃতি। জাইন আর স্বার্থের দেখা নেই। তারা আজ বাজারে। রুমানা খাতুনের আদেশে জাইনকে বাজারে ভুলিয়ে ভালিয়ে রাত 12টা পর্যন্ত রাখার ভার তার কাঁধে। স্বার্থ নিজের দাদিকে খুব ভালো করে চিনে। নিশ্চয়ই ওই জটিল মাথায় কোনো প্যাচ চলছে, আর যার প্রয়োগ হবে ইশরাতের উপর। ইশরাত আর চোখে তাকালো কিচেনের দিকে। সবাই গোল গোল চোখে তাকে অবলোকন করছে। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে হাত কাঁপলো তার থরথর করে। পলি পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারের উপর। তীক্ষ্ণ চোখে দেখছে ইশরাতের অপটু হাতে মাছ ধরার ভঙ্গি। ঠোঁটের কোণ উঁচু হলো। দাদি যদি দেখে নাতবইয়ের হাত মাছ কাটা এত অপটু, তাহলে আজ নির্ঘাত এই মেয়ের অবস্থা খারাপ হবে। তুলিচোরের মতো কয়েকবার আশেপাশ দেখলো, কোথাও আরও সে দেখা মিলল না। মিনমিন স্বরে মেঘলাকে শুধালো, এই মেঘলা, আরুষ ভাই কই রে? মেঘলা নাক ফুলিয়ে বলল, ছোট ভাইয়া তো ঘুম। তুলিয়া দাঁড়ালো না সেখানে। পা টিপে টিপে আলগোছে কিচেন হতে বের হয়ে গেল। ঈশ্বর 3 কেজি ওজনের মতো মাছটার মাথা কেটে বলে রাখতেই ধূপধাপ পায়ে ভেতরে প্রবেশ করলেন রুমানা খাতুন। শক্ত চোখে বোলের মধ্যে রাখা মাছের মাথার দিকে তাকিয়ে শ্লেষ মিশ্রিত স্বরে বললেন, মা দেখি মাছ কাটাও শেখায়নি। এত মোটা মাছের মাথা ছেঁচে দিলে কিভাবে? এত বড় দামি মেয়ে, 2 দিন পর 2 সন্তানের মা হবে, মাছ কাটাও জানো না? ঈশ্বর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। রক্তে ভেজা হাত দুটো শক্ত করে গিলে নিল অপমানে। লিপি বেগম সবজি কাটছিলেন। ঈশ্বর হতে 2 হাত দূরত্বে। মায়ের কথার বিপরীতে উত্তর দিলেন, আম্মা, আমি বিয়ে করিয়ে ছেলের জন্য মেয়ে নিয়ে এসেছি। ও কাজ করলেও আমার মেয়ে, না করলেও আমার মেয়ে। প্রথম হিসেবে ও ভালোই মাছ কেটেছে। লিপিকে 1 হাত তুলে থামিয়ে দিলেন। রুমানা খাতুন বললেন, ভাষণ ছাড়তে তোমাকে বলিনি আমি লিপি। মায়ের ধমকে মুখ পাংশুটে হয়ে গেল। রুমানা খাতুন নিজের মেজ বউয়ের দিকে তাকালেন, যে শিলে ফেলে পেঁয়াজ পিষছে। ওদিকে চোখ রেখেই ডাক দিলেন। পুষ্পা নিজের হাত থামিয়ে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো। রুমানা খাতুন বললেন, আজ শিলনোড়া দিয়ে পেঁয়াজ পিষবে জাইনের বউ। তুমি উঠে আসো মেজ বউ। ইশরাত আটকে উঠল। চোখাচোখি হলো পুষ্পার সাথে। মনে হলো মেজ মামুনি শ্লেষ মিশ্রিত স্বরে বলছেন, হাড়ে হাড়ে টের পাবে এবার পেঁয়াজ পিসার মজা। লিপি বেগম মায়ের এমন কথা শুনে বললেন, আম্মা, জাইন জানলে খুব খারাপ হবে কিন্তু। ইশরাত কখনো শিলে পিষেছে পেঁয়াজ? রুমানা খাতুন নিস্পৃহ কণ্ঠে বললেন, কখনো পিছনে বলে কি আজ পিষবে না? যাও পেঁয়াজগুলো চুপচাপ পিষো। ইশরাত ভয়ার্ত চোখে দেখলো শাশুড়ি মাকে। এ তো সাক্ষাৎ জম এসে দাঁড়িয়েছে তার সম্মুখে। হাত পা ছুঁড়ে কিচেনে টাইলসে শুয়ে পড়তে মন চাইলো। বাচ্চাদের মতো গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি কোথায় ফেসে গিয়েছি? ইশরাত চুপচাপ নিজের ভেতরের আক্রোশ, ক্ষোভ, রাগ, বিরক্তি গিলে নিল।
পলি নামক মেয়েটার সাথে পলক মিলতেই বুঝে গেল মেয়েটা হাসছে তাকে নিয়ে। তেরছা চোখে তাকিয়ে ইশরাত নাক কুচকে চোখ সরিয়ে নিল। নোরা নিজের হাতে তুলে নিয়ে ইচ্ছে করলো সামনে দাঁড়ানো থমথমে মুখের ওই বুড়ির গায়ে এটা ফেলে দিতে। নিজের মনের ইচ্ছাকে তিরস্কার জানিয়ে আলগোছে নোরা দিয়ে পিষল পেঁয়াজ। লিপি বেগম ভার মুখে দেখলেন মায়ের অত্যাচার, চেয়েও কিছু বলতে পারলেন না। তিনি বুঝতে পারছেন এখানে অসুস্থতার কথা বলে আনার কারণটা কি। ইশরাতকে দিয়ে আচ্ছা মতো কাজ করিয়ে নিজের মনের আক্রোশ কমানো। কেন যেন আগে বুঝলেন না তিনি এই বিষয়টা। পলির দিকে তাকাতেই দেখলেন চুপচাপ বসে আছে পায়ের উপর পা তুলে। লিপি বেগম নিজে বটি ঠেলে উঠে দাঁড়িয়ে পলিকে উদ্দেশ্য করে বললেন, অলি বাকি সব পলি শ্রদ্ধায় যেন লুটিয়ে পড়বে লিপি বেগমের পায়ে। চোখ মেঝের দিকে স্থির রেখে বলল, ইশরাত শিলনোড়া দিয়ে পেঁয়াজ পিষে উঠতে সিঙ্কে রাখা বাসনগুলো তাকে ধরিয়ে দিলেন। এমনকি রাতে রান্নাবান্না অর্ধেক করানো হলো তাকে দিয়ে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ধরে আসলো তার। একে তো মাটির বাঁধানো চুলা, তার উপর আগুন হচ্ছে না, ফু দিতে দিতে যান হাতে চলে আসছে। তবুও চুপ রইল। আর কদিন এখানে থাকবে? দুদিন পরই নিজ গৃহে চলে যাবে তারা। ঘড়ির কাঁটায় তখন 7:40। দূর দূরান্তের মসজিদে আজান দিচ্ছে ইমামেরা মধুর সুরে। বাহির থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, সাথে কুকুরের ঘেউ ঘেউ করে অনবরত ডাক। মাঝে সাঝে বাড়ির পেছনের পুকুরের আশেপাশে গড়ে ওঠা সবুজের সমাহার জঙ্গল থেকে শিয়ালের হুক্কা হুয়া করে ডাক শোনা যাচ্ছে। গ্রামাঞ্চল হওয়ায় একবার কারেন্ট আসছে তো একবার যাচ্ছে। কারেন্ট চলে গেলে আইপিএস এর জন্য ফ্যান লাইট জ্বলছে। তুলি চুপচাপ সামনে বসা বড় ভাইয়ের বউকে দেখলো। হাত দুটো রক্ত জবান্নায় টকটকে লাল। অপটু হাতে বড় মাছটা কাটতে গিয়ে হাত সরে যাচ্ছে বারংবার। তবুও মাথাটা কাটার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসা গরমে নাকের ডগায় ঘাম জমাট বেঁধেছে, তার সাথে উঁচু নাকটা জলজল করছে। তুলি আর বসলো না, টিপ টিপ করে পা বাড়ালো তৃতীয় তলার দ্বিতীয় রুমে, যেখানে ঠাঁই মিলেছে আরশ ভাইয়ের। ভয়ের তো চোখে একবার দেখলো কেউ তাকে দেখছে নাকি। যখন দেখলো কেউ দেখছে না তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ালো সিঁড়ির দিকে। দ্বিতীয় তলা থেকে যখন তৃতীয় তলার করিডোরে পা রাখলো তখন আটকে রাখা শ্বাস যেন আরেকটু আটকে গেল। খুব ধীরে শ্বাস ফেললো। পাশে যদি আবার কেউ শ্বাস ফেলার আওয়াজ শুনে জেগে যায়। নীরবে নিভৃতে যতটা রুমের দিকে পা আগালো বুকের ধরফর বৃদ্ধি পেল, পায়ের হাঁটু ভেঙে আসলো। তলপেটে আনন্দে প্রজাপতি উঠছে এমন অনুভূতি হলো। দরজার সামনে গিয়ে তুলি কয়েক সেকেন্ড দাঁড়ায়, আবারও তাকিয়ে দেখে কেউ দেখছে নাকি তাকে। নিজেকে স্বাভাবিক রেখে দরজা ঠেলে দিতেই হিম করে দেওয়া এসির বাতাস এসে ছুঁয়ে দেয় তার গা। নাসারন্ধ্রে কষে কষে পৌঁছে যায় পুরুষালী শরীরের তীব্র ও কস্তুরীর ঘ্রাণ। তুলি চোখ বুজে নিয়ে নিজের ভেতরে বয়ে চলা তীব্র আন্দোলন থামায়। অন্ধকারে আলো শোয়ে আসতে কিং সাইজের বেডের দিকে তাকিয়ে হাঁপুড়ের ন্যায় শ্বাস ফেলে। ধীরে ধীরে রুমের ভিতর ঢুকে দরজার ছিটকিনি লাগাতে চায়। পর মুহূর্তে আবারও কি ভেবে তা ছেড়ে দেয় অমন করে। গলার কাছে আটকানো শ্বাস আর একটু হয়তো আটকে পড়ে সামনে এলোমেলো শোয়ারত লোকটাকে দেখে। পরনে ফিনফিনে জারার ফতুয়া আটসাট হয়ে লেগে থাকায় পিঠ দেখা যাচ্ছে কম আলোতেও। ঘাস সমান চুলগুলো এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে কপাল জুড়ে। তুলি এক পা আগায়, আবার দুপা পিছিয়ে যায়, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। কিন্তু নিজের ভেতরের বয়ে চলা আন্দোলন থামাতে পিছানো দুপা আবারও বাড়িয়ে দেয়। নিজের শঙ্কা বাতাসে উড়িয়ে দেয়, যা হবে দেখা যাবে। সে শুধু এখনকার কথা ভাববে। ভেবে ভাবনায় স্থির থেকে ভয়হীন পা জোড়া গিয়ে থামে আরশের খাটের পাশে। নিচের দিকে বুক দিয়ে শোয়া পুরুষালী বাহুর দিকে তাকিয়ে থাকে অপলক। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চায় আরশের গাল, নাক, ঠোঁট। হাত সরিয়ে নেয়, মাথা ঝেড়ে আজগুবি খেয়ালগুলো ঝেড়ে ফেলে। চুপচাপ দেখতে থাকে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়া তার স্বপ্নের পুরুষটাকে। নির্জীব চোখে তাকিয়ে রয়। কাল বিলম্ব স্থান ভুলে একটা মানুষ কিভাবে এত আকর্ষণীয় হতে পারে ভাবনায় ডুবে যায় সে। আরশ নড়ে চড়ে উঠে পাশ ফিরে পায়ের কাছে পড়ে লুটোপুটি খাচ্ছে কমফোর্টার। গায়ের শার্ট শুধু পরিবর্তন করেছে, কালো রঙের ট্রাউজারটা এখনো শরীরে লেপ্টে। তুলি ভয়ার্ত চোখে আরশের মুখ দেখে। যখন দেখে এখন ঘুমে কাতর তখন আবার হাত বাড়ায় গলার কাছে থাকা তিলের দিকে। পরপর আবারও হাত গুটিয়ে নেয়। হঠাৎ কানে আসে মৃদু আওয়াজে আওড়ানো আরশের গাঢ় স্বর, নুসরাত নাসির কই বেবি গার্ল, কাম উইথ মি। তুলির কপালে ভাঁজ পড়ল। নুসরাত নাসিরটা আবার কে? মনে করলো হয়তো এমনি ঘুমের ঘরে বিড়বিড় করছে, তাই আর খাটালো না। আকস্মিক তুলির চোখ দুটো স্থির হলো অ্যাডামস অ্যাপেলের দিকে। এবার আর নিজেকে স্থির রাখতে পারল না। তর্জনী আঙ্গুল বাড়িয়ে অ্যাডামস অ্যাপেল ছুঁয়ে দিতে চাইলো, ছুঁয়ে দিল। তারপর ঘটল বিপত্তি। তার হালকা স্পর্শে জেগে উঠেছে আরশ। তাকিয়ে আছে তার দিকে নিষ্প্রাণ চোখে। কালো বলয় চোখগুলো দিয়ে গুনে গুনে 2 সেকেন্ড দেখলো তুলিকে, তারপর বিতৃষ্ণা নিয়ে আওড়ালো, গেট আউট। তুলি গেল না, হা করে তাকিয়ে রইল বিছানায় নিজের সম্মুখে থাকা শয়নরত লোকটার দিকে। আরশ কণ্ঠস্বর আরেকটু চাপা করে গর্জে উঠল, বের হ রুম থেকে। তুলি অত্যাধিক সাহস দেখে বলে উঠল, বের না হলে কি করবেন আরুষ ভাই? আরশ উঠে বসে চুল টানলো কয়েক সেকেন্ডের জন্য। মাথার যন্ত্রণায় মাথা দপদপ করছে। তুলির কথা শুনে কপাল থেকে এক হাত সরিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, একটা থাপ্পড় মাটিতে পড়বে না। মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না। আমার গায়ে হাত তুললে আমায় বাধ্য করবে না। নাও আউট,
আই সে গেট আউট। তুলি ভয়ডরহীন চোখে তাকিয়ে রইল আরসের দিকে। আরসের ধৈর্য ধরে খিচানো মেজাজটা ঠিক করা আর হলো না। এই মেয়ের ছাবলার মতো চাহনি নিজের উপর দেখে বজ্রকণ্ঠে বলে উঠল, বের হ আমার রুম থেকে, বেয়াদব। থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো। আমার সামনে যেন তোকে না দেখি। আউট বলছে না যেতে, গেট আউট। তুলি নড়ল না, কেমন করে তাকিয়ে রইল। আরও ঠোক গিলে দাঁতে দাঁত চাপলো, ঠোঁট দুটো কুচকালো, সাথে কুচকালো কপাল। অগ্নি মানবের ন্যায় জ্বলে উঠে বিছানা থেকে নামলো। ট্রাউজারের পকেট হাতড়ে রুমাল বের করে তুলির হাত রুমাল দিয়ে চেপে ধরল। একটানে বসা থেকে তুলে টেনে হিচড়ে বের করলো রুম থেকে। তুলি গো ধরে বসে থাকার পণ করেছিল সেখানে, কিন্তু আরসের এক টানে সে কুপকাত হয়ে গেল যখন রুমের বাহিরে বের করে দিয়ে পুরো বাড়ির ইটপাথর কাঁপিয়ে দরজা মুখের উপর দিল। তখন গিয়ে নিজের অবস্থান ঠাহর হলো তুলির। মাথা নিচু করে নিচের দিকে তাকাতেই দেখলো অনীহা নিয়ে ফেলে দেওয়া তাকে যে রুমাল দিয়ে ধরা স্পর্শ করেছে সেটা। ঝুঁকে রুমাল স্পর্শ করতে কান্না পেল। এক হাতে রুমাল চেপে ধরলো হাতের মুঠিতে, অতঃপর ছলছল চোখে চেয়ে রইল বন্ধ দরজার দিকে। নিজের কান্না লুকিয়ে মুঠিতে থাকা রুমাল বুকে চেপে ধরলো, দৌড় দিল দোতলার দিকে। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিয়ে নিজের রুমের ভেতর প্রবেশ করতে গিয়ে খেয়াল করলো না নিচতলায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে তাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করছেন রুমানা খাতুন। ইশরাত নিজের কপাল মুছল ওড়না দিয়ে। টেবিল সাজিয়ে রাখা হয়েছে খাবার। এতক্ষণ যাবৎ মাটির চুলোর সামনে দাঁড়িয়ে থাকায় মাথা ভন ভন করছে, গরমে মুখ লাল হয়ে আছে, মাথা ব্যথায় দপদপ করছে মস্তিষ্ক, সাথে চোখে অন্ধকার দেখছে। শব্দ করে শ্বাস ফেলে কিচেন থেকে বের হতে ড্রয়িং রুমে বসে থাকা রুমানা খাতুনের সাথে দেখা হলো। তীক্ষ্ণ ছুরির ফলার মতো দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, ইশরাত উপর নিচ মাথা দোলালো। আগুনের সামনে শুধু সে দাঁড়িয়ে থেকে চুলোয় ফু দিয়েছে, বাকি সব কাজ এক হাতে সামলেছেন লিপি বেগম। এইটুকু কাজ করেও মাথা ঘোরাচ্ছে তার মনে হলো। চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়াতে রুমানা খাতুন বললেন, আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, বিছানার উপর সুতি কাপড় রাখা আছে, ওইটা পরে নিও। ইশরাত এককাল বিলম্ব না করে দ্রুত পদক্ষেপে চলে গেল রুমানা খাতুনের রুমে। বিছানার উপর ভালো করে দেখতেই মাথায় বজ্রপাত হলো, মুখ দিয়ে বেরিয়ে আসলো, শাড়ি। তেতো মুখে শাড়ির দিকে তাকিয়ে হাতে তুলে নিল। চুপচাপ গোসল সেরে সুতির শাড়ি গায়ে চড়ালো। কুচি ঠিকঠাক হলো না, তাই দুমড়ে মুচড়ে গুজে নিল পেটের কাছে। মাথা ভালো করে মুছে নিয়ে তোয়ালে মেলে দিল বাহিরে। নাক সুরসুর করলো ইশরাতের, বুঝতে বিলম্ব হলো না, সর্দি হতে দেরি নেই। খুব শিগগিরই নাক মুছতে মুছতে সে কাহিল হয়ে পড়বে। ধীর পদক্ষেপে বেরিয়ে যেতে রুমানা খাতুনের দৃষ্টির কবলে আবারও পড়ল। দেখে তাকে বিড়বিড় করছেন কিছু একটা। ঘড়ির কাঁটায় 11:48। খাবার টেবিলে বসলেন রুমানা খাতুন, জাহিন, হেলাল সাহেব, এলিপি বেগম, স্বার্থ, মেঘলা, মেহুল, পলি আর সাথে আরসের ছোট মামা আতিক। আরসা তুলি আজ খাবে না, দুজনে নাকি মাথা ব্যথা। ভাত খাওয়া শুরু করতে যাবেন আজকে রাতের ভেতর পঞ্চমবারের মতো কারেন্ট নিয়ে নিল। ইশরাত এসে জাইনের পাশে দাঁড়াতে জাইন নিজের বা পাশে চেয়ার টেনে ইশারায় বোঝালো বসার জন্য। ইশরাত বসলো না, আর চোখে তাকালো রুমানা খাতুনের দিকে। রুমানা খাতুন ইশারায় বলছেন না বসার জন্য। জাইন ইশরাতের হাতে ধাক্কা দিয়ে বলল, বসুন। ইশরাত বসলো না। আবারও আর চোখে দেখলো বয়স্কাকে। বয়স্কার চোখ কঠোর। জাহিন ইশরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। নানিকে ইশারায় ইশরাতকে বসতে না বলতে দেখে বুঝে নিল সবটুকু। একটানে নিজের পাশে বসিয়ে দিয়ে পড়ল, বসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমানা খাতুন অসন্তোষ নাতির প্রতি প্রকাশ করলেন চোখে, মুখ ফুটে কিছু বললেন না। খাবার খাওয়া শুরুর পূর্বেই বললেন, কতদিন থাকবে তোমরা? হেলাল সাহেব বললেন, পরশু চলে যাব। রুমানা খাতুন কঠোর স্বরে বললেন, পরশু টরশু বাদ, আগামী মাসে যাবেন আপনারা। হেলাল সাহেব শাশুড়ির কথায় দ্বিমত পোষণ করলেন না, মাথা দুলিয়ে বোঝালেন ঠিক আছে। ইশরাত গায়ের সব ভার ছেড়ে দিল চেয়ারের উপর লাশের মতো। অনুভূতিহীন চোখে চেয়ে রইল বড় মায়ের দিকে। ঠোঁট টেনে কান্না আটকালো। লিপি বেগম নিজেও বিমর্ষ মুখে তাকিয়েছেন ইশরাতের দিকে, চোখ দিয়ে বুঝাচ্ছেন আমার কিছু করার নেই মা, সহ্য করে নে, কষ্ট করে, আমি আছি তো সাথে। এর পরের দিন ইশরাতের উপর একই ধারায় কাজ করানো চলল। জাইন যখনই তাকে বাড়ি ফাটিয়ে ডাকলো তখনই শুনলো কাজ করছে। দুপুর 2টোর দিকে রেগে মেগে বের হলো রুম থেকে। বেড়াতে এসে এত কিসের কাজ মেটার, এমনিতেই মাথা গরম ছিল, তার উপর মেজো মামুনির চিৎকার শুনে মেজাজ আরো খারাপ হলো। যখন কিচেনে গিয়ে উপস্থিত হলো দেখলো ইশরাত আর মেজো মামুনির তর্ক বিতর্ক চলছে। ইশরাতের মুখ দেখে ধারণা করলো ভীষণ রেগে আছে, সাথে তীক্ষ্ণ গলায় চেঁচাচ্ছে, একদম আমার মায়ের দিকে আঙ্গুল তুলবেন না। পুষ্প দ্বিগুণ জোরে চেঁচিয়ে বললেন, 100 বার তুলবো। মা মেয়ে মিলে আমার ননাসের ছেলেকে জাদু করে বিয়ে করেছো, তা আমরা বুঝি না মনে করো? বেশ্যামে। ইশরাত চোখ মুখ কুচকে বলল, যে নিজেকে যা মনে করে অন্যকেও তার কাছে তেমন লাগে। ইশরাত কথা শেষ করতে পারল না। পুষ্প হাত শূন্যে তুলে ফেললেন 5 ইঞ্চি লম্বা জবানযুক্ত মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় মারার জন্য। তার পারলেন কই, শক্ত হাতের পিষ্টনের শূন্যে তোলা হাত অমনি রইল।
আক্রোশ নিয়ে পেছনে ফিরতে মুখের ভাবভঙ্গি বদলে গেল। ক্ষোভ সরে গিয়ে ভর করল মেকি নমনীয়তা। বললেন, বাবা জাইন, তুমি এখানে? কথা শেষ করার আগে জাইন চিৎকার করে ডাকলো নানিকে। রুমানা খাতুন জোহরের নামাজ শেষ করে মাত্র উঠেছিলেন। নাতির গর্জনে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসলেন কিচেনে। চোখে আতঙ্কিত ভাব নিয়ে শুধালেন, কি হয়েছে? জাইন বজ্রকণ্ঠে বলে ওঠে, এটা আমার বউ, কোনো বেশ্যা না। তোমার ছেলের বউ কোন সাহসে আমার বউকে বেশ্যা বললো? ওদের সবাইকে ভালো করে দেখে নিতে বলো। ও আমার ওয়াইফ, জাইন হেলালের ওয়াইফ। রাস্তা থেকে উঠে আসা কেউ না। এখানে আমার বউ এসেছে আমার সাথে বেড়াতে, তোমাদের চাকরানিগিরি করতে না। নিজেদের রেখার পরিধি টেনে নাও সময় থাকতে, না হলে পস্তাতে হবে অনেক। আমার বউকে দ্বিতীয়বার যদি কেউ ছোট করে কথা বলে, তাহলে এই বাড়িতে আমি আর 1 মিনিট থাকবো না। এক্ষুনি ক্ষমা চাইতে বলো তোমার ছেলের বউকে। রুমানা খাতুন পুষ্পার দিকে তাকালেন অসন্তুষ্ট মুখে। পুষ্পা কৃত্রিম কান্নায় ভেঙে পড়লেন। আম্মা বলে নাতিকে সামলানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিতে নিলেই ইশাদকে বাহু বন্ধনীতে আটকে সরে গেল সে। তবুও রুমানা খাতুন চোখ মুখ স্বাভাবিক রেখে শান্ত স্বরে বললেন, বড় মানুষ ভুল করলে ক্ষমা করে দিতে হয়, এভাবে ছোট মানুষের কাছে ক্ষমা চাইবে? মা ভেবে ভুলে যান। ইশাদ কিছু বলল না। সেই মহিলাকে জীবনেও ক্ষমা করবে না। কত বড় সাহস! তাকে কি জঘন্য গালি দিয়েছে। জাইন রুমানা খাতুনকে বলল, হয় তোমার ছেলের বউ ক্ষমা চাইবে, নয় আমি আমার বউ নিয়ে আজ এই মুহূর্তে এই বাড়ি পরিত্যাগ করব। জাইনের সূক্ষ্ম হুমকিতে রুমানা খাতুন একটু টললেন। পুত্রবধূর পানে চেয়ে চোখাচোখি করে নিয়ে কিছুটা একটা আশ্বস্ত করলেন। পুষ্পের চোখে মুখে আক্রোশ দপদপিয়ে ফুটে উঠল। তবুও শাশুড়ির কথা রাখতে ক্ষমা চাইলেন। বললেন, আমিও তো তোমার মায়ের মতো মা। তোমার মা এমন বললে তুমি ক্ষমা করে দিতে না? আমাকে ক্ষমা করে দিও। ঈশাদ টু শব্দটি করল না। পুষ্প ইসরাতের বাহুতে স্পর্শ করতে নিবে এসে গা সরিয়ে নিল। বিতৃষ্ণার সহিত মুখ ফুটে বেরিয়ে এলো, আমার মা আপনার মতো এত নীচ না যে আমাকে বেশ্যা বলবে। সকলের মুখ থমথমে হয়ে গেল। পুষ্প বললেন, দেখলেন আম্মা, দেখলেন কি বললো? লিপি বেগম কপালে ভাঁজ ফেলে কিচেন থেকে বেরিয়ে গেলেন। নাক ফুলিয়ে যেতে যেতে স্পষ্ট স্বরে আওড়ালেন, আমি ইশরাতের কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না ভাবি, ও ঠিকই বলেছে। কিচেনে খানবাড়ির সবাইকে থমথমে মুখাভাব রেখে প্রস্থান করলেন লিপি বেগম। ইশরাত ও জাইন ফিরে তাকালো না দ্বিতীয়বার কেউই এদিকে। শিশির ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে পাতা হতে। আকাশে তখন সূর্যের লালা ভাব বিস্তৃত। বাদুরের মতো সোফার উপর দিয়ে মন মরা হয়ে শুয়ে থাকা নুসরাতের মোবাইলটা কর্কশ আওয়াজে চেঁচিয়ে উঠতে খিচানো মেজাজ গালি বের হলো মুখ দিয়ে। কোন মাদারবোর্ড এই গান দিছে রে কলটনে? যত সব অশ্লীল পোলা পাইন। উঠে বসলো অলস ভঙ্গিতে সোজা হয়ে। মোবাইল হাতে নিয়ে ভাবলো কল ধরবে না, তারপর আবার কিভাবে ধরে ফেললো। কানে লাগাতে ইশরাতের কান্না মিশ্রিত কণ্ঠস্বর ভেসে বেড়ালো নুসরাতের কানে, নুসরাত, ওরা আমাকে গতকাল থেকে খেতে দেয়নি, এমনকি আমাকে দিয়ে কাজ করাচ্ছে কখন থেকে। ইশরাত বাকিটুকু পূরণ করতে পারল না। নুসরাত ফট করে ফোন রেখে দিল। পর মুহূর্তের ঘটনা ঘটল খুব দ্রুত। বাসি মুখে নাসির সাহেব নিজেকে পেলেন বাইকের পেছনে বসা অবস্থায়। সামনে নুসরাত বসা, গায়ে হুডি জড়িয়েছে। বাড়ি থেকে বের হতে হতে 2 মিনিটে। নাসির সাহেবের পেছনে আবার আহান বসা। কোথা থেকে বাদরটা এসে টপকেছে লাস্ট মুহূর্তে। বাইকের স্পিড বাড়িয়ে দিল নুসরাত আরেকটু। নাসির সাহেব বুঝলেন না সকাল সকালে এই মেয়ে কোথায় তাকে নিয়ে ছুটছে। বাড়িতে পড়া লুঙ্গি বাতাসে উঠছে। আহান পানি পোকার মতো আঁকড়ে ধরে আছে তাকে পেছন হতে। নুসরাতকে শুধালেন, কোথায় যাচ্ছি আমরা এই সাত সকালে? নুসরাতের স্বাভাবিক স্বর। ইশরাতের নানি শাশুড়ি বাড়ি। নাসির সাহেব নিজেকে একবার দেখলেন, একবার মেয়েকে। আতকে উঠে বললেন, আম্মা আমাকে নামাও, আমি এভাবে যাব না। কেন যাবে না? নুসরাত তিরিক্ষি মেজাজ শুধালো। নাসির সাহেব চূড়ান্ত পর্যায়ে বিরক্ত মেয়ের প্রতি তেসরা স্বরে বললেন, লজ্জার আত্মীয়। নুসরাত বিড়বিড় করলো, কচুর আত্মীয় বেয়াদব সবগুলার পানিতে চুবিয়ে মারবো আমি। 7:40 খানবাড়ির লোহার দোরগোড়ায় এসে পৌঁছালো তারা। ততক্ষণে নাসির সাহেবের কানে কথাটা তুলে দিয়েছে নুসরাত। ইশরাতকে খাবার খেতে দিচ্ছে না সবাই, তাই মেয়েকে খাওয়ানোর জন্য আবার বাড়ি ফিরে গিয়ে ফ্রিজ থেকে আপেল, আঙ্গুর, মালটা, নাশপাতি নিয়ে এসেছেন সবাই মিলে। হাত ভর্তি সেসব খাবারের পলিথিন। খানবাড়ির লোহার গেটের সামনে দাঁড়িয়ে নুসরাত অসভ্য ভাষায় গালি দিল মনে মনে। আব্বার সাথে না থাকলে নিশ্চয়ই সে গলা ফাটিয়ে গালি দিত। তারপর রাস্তা থেকে পাথর তুলে ছুঁড়ে মারলো দালানে। লোহার গেটে চিৎকার করলো, এই গেট খুলেন। 2 সেকেন্ড লেট করে বালের গেট খুলতে লাথি মেরে ভেঙে ফেলবে একদম। নুসরাতের চেঁচানোর আওয়াজ প্রতিধ্বনিত হলো খানবাড়ির অভ্যন্তরে। সকাল সকাল এমন হেরে গলায় কে চিৎকার করছে
সেটা দেখতে চোখে চশমা পরে এগিয়ে আসলেন রুমানা খাতুন। যতক্ষণে বাড়ির সদর দরজায় পৌঁছালেন ততক্ষণে দেরি হয়ে গেছে। পটে দেখলেন একটা মেয়ে গেট বেয়ে উপর দিকে উঠে আসছে, তারপর ধপাস করে নিচে পড়ে গেল। চোখ কুঞ্চন করে নিলেন মেয়েটার মাটিতে পড়া দেখে। কানে ভেসে আসলো ব্যথা পেয়ে কুকিয়ে ওঠার শব্দ। তারপর এমনভাবে লাফিয়ে উঠে গেট টেনে খুলে দিল, মেয়েটা যেন ব্যথায় পায়নি। গেট খুলে যেতে কাঁচা পাকা দাড়ি নিয়ে দাঁড়ানো নাসির সাহেবের মুখ দেখলেন। প্রথমে চিনলেন না, ধীরে ধীরে যত সম্মুখে পা বাড়ালেন রুমানা খাতুন ততই মুখটা যেন পরিচিত হয়ে উঠল। বিস্ময় চোখে তাকিয়ে বললেন, নাসির আব্বা। নাসির সাহেব নিজের পরনের লুঙ্গি সামলে হাসলেন। কি অদ্ভুতভাবে চলে এসেছেন এই মেয়ের চক্করে পড়ে সালাম ঠুকলেন। আসসালামু আলাইকুম মাই মা। নাসির সাহেবের সালামের জবাব দিয়ে বললেন, এ কেমন বেয়াদবি আচরণ? সাত সকালে এমন ডাকাতের মতো হামলা করেছো কেন এ বাড়িতে? এটা তো কোনো ভদ্রলোকের বাড়ি, তাই না? নাসির সাহেব মাথা দুলালেন। সবেগে নুসরাত বাধা সৃষ্টি করলো, বলল, দেখে তো মনে হচ্ছে না এটা কোনো ভদ্রলোকের বাড়ি। তাছাড়া আমি আর আমার বাপ যেখানেই যাই সেখানেই এমন ডাকাতের মতো হামলে পড়ি। এনি প্রবলেম? রুমানা খাতুন চিরবির করে উঠলেন, বললেন, অবশ্যই সমস্যা। কোনো ভদ্র ঘরের মেয়েরা এমন সাত সকালে গুন্ডাদের মতো এসে কারো বাড়ির সদর গেটে হামলা করে না। নুসরাত নির্লিপ্ত নির্বিকার চিত্তে কাজ ঝাঁকিয়ে বলল, তো আমি কখন বললাম আমি ভদ্র ঘরের মেয়ে? আপনি তো কখন থেকে বলছেন ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। যাই হোক, আমি বয়স্ক মহিলাদের সাথে কথা বলি না। ইসরাত কোথায়? নাসির সাহেব মেয়ের ঝগড়া চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। কোনো কথা বলতে গেলে না ভদ্রমহিলা মুখ দিয়ে একদম ঝাঁঝিয়ে ফেলেন। সেই ভয়ে ঠোঁটে কুলু পেটেছে। নুসরাত প্রশ্নে নাসির সাহেব তাকালেন রুমানা খাতুনের দিকে। ভদ্রমহিলা নিষ্প্রভ কণ্ঠে জানালেন, আছে কোথাও একটা। আপনারা এখন আসতে পারেন। আতিক, গেট বন্ধ করে দাও। অপমানে থমথমে হয়ে গেল নাসির সাহেব আর আহানের চেহারা। নুসরাত না শোনার মতো রুমানা খাতুনের কথাটা হু হু করে হেসে উড়িয়ে দিল, বলল, এই ভদ্র ঘরের কায়দা, ছ্যা! মানুষকে আপ্যায়ন না করে এভাবে ফিরিয়ে দেন আপনারা। আমাদের বাড়িতে আসবেন, একদম হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো কিভাবে আত্মীয়তা করতে হয়। রুমানা খাতুন কিছু বলতে যাবে, নুসরাত দুপা আগালো। হাতের মধ্যে ধরে রাখা পলিথিন হতে আপেল বের করে বড় একটা কামড় বসালো। এমনভাবে পা বাড়ালো খানবাড়ির দিকে যেন এ বাড়ি তার, সে এখানে কোনো আত্মীয় না। রুমানা খাতুনের না শোনার মতো বিড়বিড় করলো, যত সব বালে জাতের কথা। কিন্তু ওইটুকু কথা শুনে ফেললেন রুমানা খাতুন। কঠোর মুখে নাসির সাহেবের দিকে তাকিয়ে বললেন, মেয়েকে আদব শিখাওনি? এ কি বেয়াদব মেয়ে? ভদ্রতা বলতে তো কিছুই নেই ভেতরে। নুসরাত হাতে আপেলের পলিথিন নিয়ে ফিরে আসলো। আহানা নাসির সাহেবকে বগল দবা করে নিয়ে যেতে যেতে বলল, আপনি যে ছিলেন না তাই কেউ আদব শিখায়নি। এখন আমি আপনার কাছে নিজে এসে গেছি, মাসখানেক থাকবো। একদম অক্ষরে অক্ষরে রগে রগে ঢুকিয়ে দিন ভদ্রতা, নম্রতা, আদব কায়দা। নুসরাত এক পা দুপা করে এগুলো সামনে। নাসির সাহেব আর আহান তখন আটকে পড়েছেন ড্রয়িং রুমে লিপি বেগমের সম্মুখে, তাই কথা বলছেন। ইসরাত বলেছিল সে 3 তলার ছোট ড্রয়িং রুমে আছে, তাই নুসরাত দোতলায় না থেমে একেবারে 3য় তলায় চলে গেল। করিডোরে কোনো প্রকার আলো জ্বালানো হয়নি, এমনকি থাই গ্লাসগুলো খোলা হয়নি বলে চারিপাশ ডুবে আছে অন্ধকারে। নুসরাত হাঁটতে হাঁটতে থেমে গেল। শ্বাস ভারী আসলো কোনো কারণ ছাড়াই। বুক ভার হলো, চোখ দুটো খোলা রাখতে চাইলো। অবসন্নতায় লেগে আসলো পাতা দুটো, ঠোঁট কেঁপে উঠলো তিরতির করে। হাত থেকে খসে পড়লো আপেলের পলিথিনটা। বাতাসের গতিতে গড়িয়ে পড়লো চারিপাশে আপেল। রেলিং চেপে নিজেকে এক জায়গায় ধরে রাখতে চাইলো। টলে গেল 2 পা পেছনে। মনে হলো এই বুঝি পড়ে যাবে 3য় তলার করিডোর থেকে, কিন্তু পড়লো না। নিজেকে কষ্টে সামলালো। মেঝেতে উল্টে পড়ার আগে ঝাপসা চোখে দেখলো স্লিপার পরা একজোড়া পা এগিয়ে আসছে তার দিকে। তাড়াহুড়ো করে নয়, খুবই ধীর স্থির ভঙ্গিতে। নুসরাত ঢলে পড়লো। যতটুকু ব্যথা পাবে ভাবছিল ততটুকু পেল না। সহনীয় ব্যথা পেল। আরাম করে শক্ত জায়গাটায় মাথা চেপে ধরে অবচেতন মনে ডাকলো, আরশ ভাই। সারা শব্দ পাওয়া গেল না। ভারী শ্বাস ফেলার শব্দ আসলো শুধু। শ্রবণেন্দ্রিয় বেয়ে বেয়ে বেড়ালো। লং টাইম নো সি বেবি গার্ল। গড়গড় করে একাধারে কিছু একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ এটা ভেবেই কপাল সামান্য কুঞ্চন সৃষ্টি হলো। চোখ কুচকে ভাবনার অতলে হারিয়ে গেল বিছানায় অর্ধজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটা। চোখে মুখে অগাধ বিরক্তি, নাকে আবারও শক্তপোক্ত কস্তুরীর ঘ্রাণ এসে লাগছে। এত প্রকট ঘ্রাণটা সে বালিশে নিজের মুখ চেপে ধরে লুকালো না, তবুও লাগছে। অস্পষ্ট স্বরে বিড়বিড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।